দেখতে দেখতে 3 দিন চলে গেল, কিন্তু এখনো রোদের কোনো হদিস পাওয়া গেল না। ফোনটা অফ থাকলেও একটা কথা ছিল, কিন্তু ফোনটা অন আছে, এখনো রিসিভ করছে না। নীলার এবার খুব টেনশন হতে লাগল। সবুজকে ফোন দিল। সবুজ জানালো রোদ ভার্সিটিতে আসেনি 3 দিন ধরে, ওরা ফোন দিল রিসিভ করছে না। ধ্রুব তো ধ্রুবই, যেখানে রোদের বন্ধুরাই জানে না কিছু সেখানে ও জানবে কিভাবে। নীলার মনটা ভীষণ রকম খারাপ 3 দিন ধরে, খাবার দাবারও ঠিক মতো করছে না, সারাদিন উদাস হয়ে থাকে, রাতে না ঘুমিয়ে জানালার পাশে বসে থাকে, এই রোদ এলো বলে। রাস্তায় দাঁড়িয়ে কান ধরে সরি বলতে থাকবে যতক্ষণ না অবধি নীল হেসে না দেবে। উদাসীন হয়ে বাইরে তাকিয়ে থাকে রাস্তার দিকে। বিছানায় মাথা বালিশ চাপা দিয়ে প্রচণ্ড কান্না করে। রাতের সাথে যেন আধার নেমে আসে ভেতরটাতে। খুব কান্না পায়, সারারাত কান্না করেই কেটে যায়। এভাবেই আর্তনাদের রুটিন ধরে বেশ কয়েকদিন কেটে গেল। ভাইয়া আই থিঙ্ক নীলকে সবটা বলা উচিত, ও খুব ডিপ্রেশনে আছে, এমনটা যদি হতো আমি ওর কাছে আছি, তাহলে আমি দেখে রাখতে পারতাম। তোমার খোঁজ না পেয়ে পুরো উন্মাদ হয়ে গেছে, যে কোনো সময় যা কিছু করতে পারে ও। আরে ধ্রুব, ব্যাপারটা বুঝছিস না কেন? ও যদি জানে আমার এই অবস্থা ও আরও কষ্ট পাবে। আমি ওকে চিনি। এখন যে কষ্টটা পাচ্ছে, আমাকে দেখলে ও তার থেকে বেশি কষ্ট পাবে। তাহলে ফোনটা অন রেখেছ কেন? ফোন অফ থাকলে তোর বোন দম বন্ধ হয়ে মরবে। আর অন থাকলে ভাববে আমি রাগ করেছি তাই রিসিভ করছি না। পাশে থেকে সবুজ বলল। আরে মেয়েটার সাথে এভাবে মিথ্যে বলা ঠিক হচ্ছে না আমাদের আর কতদিন? সত্যি তো আর চাপা থাকে না। আমাকে রোজ ফোন করে জিজ্ঞেস করে ভার্সিটি এসেছে কিনা রোদ। আমি তো বলে দেই রোদ আসেনি। যদি বলি এসেছে, তাহলে দেখা যাবে ও এসে গেছে রোদকে ধরতে। যতটুকু সহ্য করছে ও করতে থাক। এর থেকে বেশি কষ্ট দেয়া ঠিক হবে না। মেয়েটাকে এমনিতেই অনেক প্যারাই রাখি। যতই ভাবি কষ্ট দেব না ততই যেন আরো বেশি দিয়ে ফেলি নিজের অজান্তেই। থাক ভাইয়া, বাদ দাও, তুমি তো আর ইচ্ছে করে করনি সব কিছু। হতাশার নিঃশ্বাস ছেড়ে রোদ বলল। হ্যাঁ, সেটাই, আল্লাহ আমার সব দিক দিয়ে পরীক্ষা নিচ্ছেন। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে ধ্রুব বলল। সব দিক দিয়ে মানে? না, কিছু না। আচ্ছা, তোর না টিউশনি আছে ধ্রব, সন্ধ্যা হয়ে যাবে একটু পর। হ্যাঁ, যাব এখন। যা, রাত হয়ে গেলে আবার সমস্যা হবে। আচ্ছা, যাচ্ছি। আর নীলকে দেখে থাকতে বলিস। পারলে তোর সাথে এনে রাখো কিছুদিন। দেখছি ভাইয়া। ধ্রুব রোদকে বিদায় দিয়ে চলে এলো। বাসায় না গিয়ে সোজা মালিহাদের বাসায়, একবারে টিউশনি শেষ দিয়েই বাসায় যাবে। কলিং বেল চাপতেই মালিহা এসে গেট খুলল। আসসালামু আলাইকুম ভাইয়া। মাথা নিচু করে উত্তর নিল। ওয়ালাইকুম আসসালাম। মালিহা সরে দাঁড়ালো। ধ্রুব ভেতরে এলো। এসে সোজা মালিহার রুমে ঢুকে টেবিলের সামনে থাকা চেয়ার টেনে বসল। অপর পাশে মালিহা বসল। হাতে থাকা মোবাইল পকেটে ভরতে ভরতে জিজ্ঞেস করল। হোমওয়ার্ক দিয়েছিলাম? জি ভাইয়া। করেছ? জি ভাইয়া। কই খাতা কই তাহলে? দিচ্ছি। তার আগে আপনি একটা কথা বলুন তো ভাইয়া। কি? আপনি কি সবসময় এভাবে মাথা নিচু করে থাকেন? নাকি আমার সামনেই এমন করে মাথা নিচু করে রাখেন? সেটা না জানলেও হবে, তোমার বই খাতা বের করো। তোমাকে পড়াতে আসি, তোমাকে দেখতে না। মালিহা হোমওয়ার্কের খাতা বের করতে করতে আবার বলল। আচ্ছা ভাইয়া, আপনার কি মন খারাপ? মালিহার হাত থেকে খাতা টান দিয়ে পেজ উল্টে দেখতে দেখতে জিজ্ঞেস করল। তোমার বাসার মানুষজন কোথায়? আওয়াজ পাচ্ছি না যে। বাইরে গেছে।
তুমি যাওনি কেন? আপনি পড়াতে আসবেন তাই। এভাবে একা একটা মেয়েকে বাসায় রেখে গেছে, তার মধ্যে আমি একটা ছেলে, তোমার বাবা মার কি উচিত ছিল না? আমাকে ফোন দিয়ে বলতে যেন আজ আমি না আসি বা তারা বাসায় ফেরার পর যেন আসি। কেন তারা বাসায় থাকলেই কি আর না থাকলেই কি? আপনি তো মাথা নিচু করে পড়াবেন তারপর চলে যাবেন। তুমি ইদানিং পড়া বাদ দিয়ে বেশি কথা বলো। এটা একদম পছন্দ না আমার। ওকে বলবো না কথা। আচ্ছা ভাইয়া, আপনার কি জিএফ আছে? আপনাকে কি সে অন্য মেয়ের দিকে তাকাতে না করেছে? বিয়ের আগে প্রেম হারাম। আর কিছু জানার আছে? ও তার মানে এখনো সিঙ্গেল, থ্যাংক ইউ আল্লাহ। মনে মনে বলল, না আর কিছু জানার নেই ভাইয়া, আপনি পড়ান। ধ্রুব পড়ানো শুরু করল, আবার কিছুক্ষণ পর মালিহা বলে উঠল, আচ্ছা ভাইয়া, আপনি কি চশমা ছাড়া কিছু দেখেন না? কড়া স্বরে ধ্রুব উত্তর দিল, না, চশমাটা আমি স্টাইল করার জন্য পরি। চশমা ছাড়া সব এইচডি দেখি। ওহ আচ্ছা। আর একটাও কথা না, পড়া বিষয়ে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। তা ছাড়া আর কোনো ফালতু প্রশ্ন করবে না। ওকে ভাইয়া। ধ্রুব পড়াচ্ছে আর মালিহা কলম কামড়াচ্ছে। পড়ার থেকে ধ্রুবকে দেখাতেই বেশি মনোযোগ পেশ করেছে। আর মনে মনে বলছে, ঈশ্বর রব, ভাইয়া কি সুইট। হাসলে কি সুন্দর গালে টোল পড়ে। মেয়েদের মতো চোখের পাপড়িগুলো কি সুন্দর ঘন, এত এত মায়াবী চোখ দুইটা। এই মায়াবী চোখ দুটো ভুলেও কখনো আমার দিকে তাকায় না। এমন কেন? যদি প্রেম নাই করে তাহলে মেয়েদের দিকে তাকাতে সমস্যা কি? মাহাদির সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলে, আর আমার সাথে। পড়া ছাড়া যে দুনিয়ায় আর কোনো টপিক আছে সেটা জানা নেই তার। একে এভাবে দেখতে থাকলে তো আমি বরবাদ হয়ে যাব। না, আমারই প্রপোজটা করতে হবে হয়তো। না থাক, যেভাবে ধমক দিয়ে দিয়ে কথা বলে, সেভাবে ধমক দিয়ে যদি রিজেক্ট করে দেয়, যদি আমাকে পড়ানোই বাদ দেয়। না না থাক। নাই, মামার থেকে কানা মামাই ভালো। এমন সময় ভাবনার ছেদ ঘটল ধ্রুবর উচ্চস্বরের আওয়াজে। বুঝেছ এটা? মালিহা আনমনে হয়ে উত্তর দিল, হুম। ঠিক আছে, কি বুঝলে সেটা আমায় বুঝাও। বলেই ধ্রুব খাতাটা মালিহার দিকে দিল। বেতালের মতো হয়ে মুখ ফসকে বলে ফেলল, আপনি অনেক সুন্দর। ধ্রুব উত্তেজিত স্বরে মালিহার দিকে তাকিয়ে বলল, হোয়াট? না না না, কিছু না ভাইয়া। ভুল করে বেরিয়ে গেছে মুখ দিয়ে। আমি করছি ম্যাথটা। থতমত করে বলে খাতাটা ধরে লিখা ধরল। আর ধ্রুব মালিহার মুখের এই অপ্রত্যাশিত বুলি শুনে হ্যাং খেয়ে যায়, নিজের অজান্তেই মালিহার চেহারার দিকে তাকিয়ে রিয়াকশন দেয়। আজ প্রথম মালিহার দিকে তাকালেও ভেতরে তেমন কিছু ফিল হয়নি, স্বাভাবিক নিয়মেই ধ্রব মাথা নিচু করে ফেলেছে। তাকিয়েছে ওই অবধি, চেহারা খেয়াল করেনি। রাস্তায় যদি কখনো দেখা হয় তবুও চিনবে না, শুধুমাত্র গলার আওয়াজটা শুনে বুঝবে এটা তার ছাত্রী। পড়াচ্ছে এমন সময় ধ্রুবর ফোনটা বেজে উঠল। পকেট থেকে বের করে দেখল নীলা, রিসিভ করে কানে নিল। হ্যাঁ বল। ব্যস্ত? হুম, একটু টিউশনিতে ছিলাম। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে। আচ্ছা সমস্যা নেই তো, কি করছিস এখন? কিছু না, তুই পড়ানো শেষ করে ফোন দিস। বাই। ওকে, টাটা। ফোনটা কেটে দিয়ে টেবিলেই রাখল। মালিহা বুঝার চেষ্টা করছে, কে এমন ছিল ফোন দেওয়ার সাথে সাথে রিসিভ করে ফেলল, আর কি কুল মুডে কথা বলে ফোন রাখল। একটু আগেই তো বলল প্রেম করে না, তাহলে এটা কে ছিল? মনে হলো তো একটা মেয়ে। ধ্রুব আবার পড়ানো শুরু করল। কিছুক্ষণ পর ফোনটা আবার বেজে উঠল। মালিহা আর চোখে দেখার চেষ্টা করল কে, কিন্তু পারল না।
ধ্রুব ফোন রিসিভ করে কানে নিতেই। সরি, আবার ডিস্টার্ব করলাম তোকে। বললাম তো সমস্যা নেই, কেন বোকার মতো কথা বলছিস? তুই তো ভালো করেই জানিস ধ্রুব, একমাত্র তোর জন্যই তোর সামনে আমি ব্যস্ত থাকব, আর ডিস্টার্ব হব? এসব কথা মাথায় এলো কি করে তোর? আচ্ছা ঠিক আছে, এখন বল ওর কোনো খোঁজ পেলি? আচ্ছা, আমি জানলে কি তোকে জানাবো না? একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। নীলা কাঁদতে কাঁদতে বলল। আমি আর পারছি না ধ্রুব, যদি ওর ফোনটা অফ হতো তাহলে না হয় বুঝতাম ওর ফোনটা নষ্ট হয়ে গেছে, কিন্তু কল দিল কল যাচ্ছে আর রিসিভ হচ্ছে না। রোদ এক বেলার জন্য ফোন রিসিভ না করতে পারলেও আমায় জানিয়ে রাখে ও ব্যস্ত থাকবে, আর সেখানে এতগুলো দিন চলে গেল ওর কোনো খবর নেই। আল্লাহ ধৈর্য ধারণকারীকে পছন্দ করেন। ধৈর্য ধর প্লিজ। আমার কেন জানি মনে হচ্ছে তুই সবটা জানিস ধ্রুব। তুই শুধু এইটুকু বল রোদ ভালো আছে তো? ও ঠিক আছে? প্লিজ আমার কথাটা বুঝার চেষ্টা কর, আমি সত্যি জানি না কিছু। হতাশার নিঃশ্বাস ফেলে নীলা বলল। হতে পারে, আমার কেন জানি মনে হলো, তাই বললাম। আচ্ছা তুই পড়া। বাসায় যেয়ে কল দিস। আচ্ছা ঠিক আছে, দেখে থাকিস। ফোনটা রেখে ধ্রুব মাথা চেপে বসে রইল। এদিকে মালিহা মুখ শুকনো করে ধ্রুবর দিকে তাকিয়ে আছে। ধ্রুবর চেহারায় স্পষ্ট চিন্তার ছাপ পড়ে আছে। আস্তে করে মালিহা বলল, ভাইয়া এনি প্রবলেম? ধ্রুব বিরক্তি নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজার দিকে ঘুরে বলল, আজকে আর পড়াবো না, আমার কাজ আছে। নেক্সট ডেতে বেশি করে পড়াবনি। মালিহা ধ্রুবর দিকে তাকিয়ে উত্তর দিল, ঠিক আছে ভাইয়া। মালিহা উঠে এসে বাসার গেট খুলে দিল। ধ্রুব বেরিয়ে পায়ে জুতা পরতে পরতে বলল, দেখে শুনে থেকো, বাসার লোকজন না আসা অবধি গেট খুলো না, অপরিচিত কেউ আসলে দেখারও দরকার নেই কে এসেছে। ঠিক আছে ভাইয়া। ধ্রুব বেরিয়ে চলে গেল। মালিহার মনটা খারাপ হয়ে গেল। ধ্রুব কেমন যেন পোড়ানোর বাইরে একটা কথাও বলে না। আর মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তখন কে ফোন দিয়েছিল? কাকে এত অনুনয় স্বরে বলল? ধ্রুব সব সময় তোর জন্য এই কথাটা মালিহার কানে বাজছে শুধু। পড়ার টেবিলে বসে পড়াতে মন যাচ্ছে না, শুধু ধ্রুবর কথাই মনে পড়ছে। দিন যত যাচ্ছে ততই দুর্বল হয়ে পড়ছে মালিহা। এক দোটানার মধ্যে পড়ে আছে ধ্রুব, কি করবে, এই মুহূর্তে কি করা উচিত ঠিক নিজেও বুঝতে পারছে না। নীলার ভালোর জন্যই মিথ্যে বলতে হচ্ছে। নীলার কষ্ট দেখে ধ্রুবর ভেতরটা নীলার থেকে দ্বিগুণ জ্বলছে, কিন্তু নিরুপায়ে। কিছুই করার নেই, এইটুকু সহ্য করতেই হবে। বাড়ি ফিরে দেখে বাবা এখনো ডিউটিতে যায়নি। ধ্রুব বাবার রুমে নক দিল। বাবা আসবো? আসো বাবা। ধ্রুব ভেতরে গেল। বাবা খাটে বালিশ উঁচু করে আধশোয়া হয়ে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে ধ্রুব? হুম। বলো। নীলকে কিছুদিনের জন্য এখানে নিয়ে আসো না বাবা, মাকে বলে। ওকে খুব দেখতে ইচ্ছে করছে। মা ওকে বাসা থেকে বেরই হতে দেয় না। আর আমি গেলে মা খুশি হয় না। আমি আর ও বাড়িতে যাব না। ভার্সিটিটাও অফ, দম বন্ধ হয়ে আসছে বাবা। আমিও ভাবছিলাম একবার, কিন্তু তোমাদের মা আসতে দেবে কিনা ওকে সেটাই চিন্তার বিষয়। ধ্রুব বাচ্চাদের মতো করে বলল, আমি কিছু জানি না, তুমি যেভাবেই হোক ওকে নিয়ে আসো। আচ্ছা দেখছি, দাঁড়াও। তুমি রুমে যাও, আমি জানাবো নি তোমায়। ঠিক আছে বাবা। ধ্রুব উঠে নিজের রুমে চলে গেল। রেজাউল করিম ফোনটা হাতে নিয়ে মিনা বেগমের ফোনে ডায়াল করল। প্রথমবার রিং হলো, রিসিভ হলো না। দ্বিতীয়বার দিতেই কিছুক্ষণ পর রিসিভ করে ওপাশ থেকে বলল,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? কি দরকারে ফোন দিয়েছ সেটা বলো। বলছিলাম কিছুদিনের জন্য যদি নীলকে একটু পাঠাতে, ফাইনাল এক্সাম হয়ে গেল এতগুলো দিন, বাসায় বন্দি। কোথাও ঘুরতেও যাওয়া হয় না। তাই যদি কিছুদিন এসে ধ্রুবর সাথে থাকতো ভালো লাগতো ওর। সেটা নিয়ে তোমার ভাবতে হবে না, নীল তো বলল না যে ও যাবে তোমার কাছে। নীল আমার কাছে আসে না মিনা, ধ্রুবর কাছে আসে। ঠিক যেরকম ধ্রুব নীলের কাছে যায়। আমাদের সে যোগ্যতা নেই যে ছেলে মেয়ে আমাদের টানে আসবে যাবে। তাহলে ধ্রুবকে আসতে বলো। ধ্রুব বলল, সব সময় তো ওই যায়, তাই নীলকে আসতে বলল, আর ধ্রুবর এদিকে একটা টিউশন আছে। ওখানে গেলে ওর যাতায়াতে সমস্যা হবে। ঠিক আছে, তবে বেশি দিনের জন্য না। আচ্ছা ঠিক আছে তাহলে ওই কথায় রইল। খোদা হাফেজ। মিনা বেগম আর কিছু না বলে ফোনটা কেটে দিল। পরদিন সকালেই ধ্রুব এসে হাজির নীলাকে নিতে। নীলা রেডি হয়ে বের হল ধ্রুবর সাথে। ইদানিং ধ্রুবকে যতই দেখে নীলা ততই অবাক হয়, 1 বছর আগের ধ্রুবর সাথে এখনকার ধ্রুবর আকাশ পাতাল তফাত। কত শক্ত সামর্থ্য হয়ে গেছে 1 বছরের ব্যবধানে। যে ধ্রুব রাস্তা পার হতে পারত না, সে আজকে বোনকে নিতে এসেছে। যে বোন ছাড়া যাকে বাইরে দেখা যেত না সে আজ একা একা চলাচল করে। চেহারা থেকে বোকা বোকা ছাপটা দূর হয়ে গেছে। এখন হয়তো ধ্রুব একটুতেই কাঁদে না। আগে নীলার মন খারাপ দেখলে নিজে কেঁদে দিত। আর এখন নীলাকে সান্ত্বনা দেয়। বাড়ি এসে বোরখা খুলে নীলা ফ্রেশ হয়ে নিল। ধ্রুব একমনে তাকিয়ে আছে নীলার দিকে, কটা দিনে কেমন যেন চোখের নিচে কালি পড়ে গেছে, রাতে হয়তো ঘুমায় না, কান্না করতে করতে চোখের আকৃতিই যেন বদলে গেছে। নীলাকে কাছে এনে রাখার কারণ একটাই, যেন একটু হলেও ডিপ্রেশন থেকে দূরে থাকতে পারে। সব সময় কিভাবে নীলার মন ভালো রাখা যায় সেই চেষ্টায় চলে। এভাবে আরও বেশ কদিন চলে গেল। রাতের বেলা নীলাকে নিয়ে ছাদে দাঁড়িয়ে আছে ধ্রুব। এমন সময় ধ্রুব নীলার দিকে ঘুরে বলল, নীল তোকে একটা কথা বলবো। কি? দেখ তুই আমায় ভুল বুঝিস না, যা করেছি তোর ভালোর জন্য করেছি। যা বলবো সেটা শুনে ভেঙে পড়িস না প্লিজ। সব ঠিক হয়ে যাবে। তুই ঠিক কিসের কথা বলতে চাইছিস ধ্রুব? নীল আমি সব জানি। ইচ্ছে করে তোর থেকে সব আড়াল করেছি। বিশ্বাস কর তোর ভালোর জন্যই এমনটা করেছি। ধ্রুবর কথাগুলো অন্যরকম ইঙ্গিত দিচ্ছে। নীলা প্রশ্নের দৃষ্টিতে তাকিয়ে উত্তেজিত স্বরে ধ্রুবকে বলল, রোদ কেমন আছে ধ্রুব? ও ঠিক আছে তো? নীল রোদ ভাইয়া কিছুদিন আগে, মানে যেদিন তোদের রিলেশনের 1 বছর পূর্ণ হলো, সেদিন সকালে বাজেভাবে রোড অ্যাক্সিডেন্ট করে। ভাইয়া হসপিটালে অ্যাডমিট ছিল এতদিন। কথাটা শুনেই নীলা চোখ বড় বড় করে মুখ ছাপিয়ে কাঁদতে লাগল। রোদ ভাইয়া চায়নি তোকে কষ্ট দেয়ার। কারণ তুই জানলে অনেক পাগলামো করবি, আরও বেশি কষ্ট পাবি। তাই তোকে জানানো হয়নি। তুই টেনশন নিস না, ভাইয়া এখন একদম ভালো আছে, হাঁটা চলাও করতে পারে। আমি রোদের কাছে যাব ধ্রুব। প্লিজ আমায় ওর কাছে নিয়ে চল। জানতাম তুই এরকম পাগলামোই করবি। তাই তোকে বলা হয়নি। রোদ কোনো হসপিটালে? প্লিজ ভাই আমায় নিয়ে চল, আমি ওর কাছে যাব। আচ্ছা ভাইয়া হসপিটালে না, আজকে রিলিজ পেয়েছে। বেশি পাগলামো করবি না। আচ্ছা তুই আমাকে এক্ষুনি নিয়ে চল ওর কাছে। আমাদের যেতে হবে না, ভাইয়াই আসছে এদিকে। কোয়ার্টারের বাইরের দিকে চল। বাবার নাইট ডিউটি আজকে, টেনশন নিস না। আস্তে আস্তে চল, কারো সামনে না পড়লেই হলো। ধ্রুব নীলাকে নিয়ে কোয়ার্টার থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। রাত অনেক হয়েছে, মানুষজনের চলাচল নেই, ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আছে ধ্রুব নীলা।
নীলা সমানে কেঁদেই যাচ্ছে। এমন সময় রোদ গাড়ি নিয়ে ওদের থেকে 10 কদম দূরে থামালো গাড়ির ড্রাইভার। গাড়ি থামাতেই রোদ বেরিয়ে এলো, হাতে মাথায় ব্যান্ডেজ, পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। নীলা আস্তে আস্তে রোদের দিকে এগিয়ে যাচ্ছে, ধ্রুব একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। নীলা একদম রোদের সামনে গিয়ে দাঁড়ালো, ঠোঁট কাঁপিয়ে কাঁপিয়ে কাঁদছে। রোদ হালকা হেসে দিয়ে নীলার চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদছ কেন? আমি তো সামনেই। নীলা কিছু না বলে আচমকা রোদকে জড়িয়ে ধরল। স্টুপিড, এভাবে কেউ এড়িয়ে যায়? কবে বুঝবি তুই আমাকে? কেন এত কষ্ট দিস? তোর রাগ সহ্য করি বলে কি তোর দেয়া টেনশনও সহ্য করতে হবে আমায়? কেন করিস এরকম? ওকে সরি, আর হবে না, আর এরকম করব না। এক্সিডেন্ট হলো কি করে? বাসায় খেতে দেয়নি তাই রাগ করে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলাম, গাড়ি এসে চাপা দিয়ে গেছে। উল্টা লাইনে কথা না বললে হয় না তোর? ওকে সরি। এখন ছাড়ো আমায়। জীবনে কোনো দিন জড়িয়ে ধরেনি, আজ জড়িয়ে ধরছে। পেছনে আমার ড্রাইভার দাঁড়িয়ে আছে। নীলা ছেড়ে দিল রোদকে, মাথা নিচু করে কাঁদতে লাগল। রোদ নীলার চোখের পানি মুছে মুছে সান্ত্বনা দিতে লাগল। নীলার চোখের পানি কোনোভাবেই সহ্য হচ্ছে না ওর। কিছুক্ষণ নীলার সাথে থেকে চলে গেল রোদ। গাড়িতে বসে রোদ চোখ বন্ধ করে শুধু একটা কথায় ভাবছে। সেদিন রাগ করে বাড়ি থেকে বেরিয়ে আসে গাড়ি নিয়ে। রাগের মাথায় হাই স্পিডে গাড়ি চালালেও রোদ ঠিক রাস্তায়ই চালাচ্ছিল। রোডটাও প্রায় ফাঁকা ছিল। যে মানুষটা রোদকে গাড়ি চাপা দেয় সে ইচ্ছে করে দেয়। কিন্তু লোকটা আসলে কে? কেন এমনটা করল? বাড়ি ফিরে ভেতরে ঢুকে উপরে উঠতে যাবে, পেছনে থেকে আহমাদ শিকদার বলে উঠলেন, এত রাতে কোথায় গিয়েছিলে রোদ? বাইরে। এই অসুস্থ শরীর নিয়ে না বেরুলে হতো না? দম বন্ধ হয়ে আসছিল আবদ্ধ থাকতে থাকতে, তাই বেরিয়েছিলাম। ঠিক আছে, যাও রুমে গিয়ে রেস্ট নাও। হুম। রোদ রুমে সোজা চলে গেল। আল্লাহ যা করেন ভালোর জন্যই করে। রোদের এক্সিডেন্ট হওয়াটা হয়তো জরুরি ছিল খুব। এক্সিডেন্টের পর ওর বাবা মা ভাবছে বিজনেসের জন্য চাপ দেয়াই রোদ যে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সুইসাইড করার উদ্দেশ্যে। রোদ সুস্থ হতেই রোদের বাবা জানায় ওকে বিজনেসের জন্য আর চাপ দিবে না, লাইফে ও জানিয়ে খুশি তাই করুক। একটা বড়সড় বোঝা মাথা থেকে সরে গেছে এক্সিডেন্টের সাথে। যে কাজটা করেছে তাকে সামনে পেলে একটা বড় করে ধন্যবাদ জানাতে হবে। প্রায় মাসখানেক পর রোদ পুরোপুরি সুস্থ হল, এখন ভার্সিটি যাওয়া শুরু করল। এরই মধ্যে ফার্স্ট ইয়ারের রেজাল্ট আউট হয়ে গেছে, সেকেন্ড ইয়ারের ক্লাস চলছে রেগুলার। ফোর্থ ইয়ারে উঠার পর রোদকে আবার জানানো হলো ফার্স্ট ইয়ার প্লাস সেকেন্ড ইয়ারের ব্যাচে লেকচার দিতে। সেকেন্ড ইয়ারে উঠেও নীলা নিস্তার পেল না রোদের হাত থেকে। নীলা রোদকে দেখে ভয় পেলেও কখনো রোদের সামনে প্রকাশ পায় না। আর রোদ নীলাকে একটুও ভয় পায় না, কিন্তু নীলার সামনে এমন অভিনয় করে যেন নীলাকে দেখে ওর গলার পানি শুকিয়ে যায়। অবশ্য নীলা যা বলে তাই করে রোদ। আর ধ্রুব, সে তো ভার্সিটি আসে যেন নীলার জন্য না, রোদের জন্য আসে। রোদ নীলার ঝগড়ার সময় ধ্রুব অলওয়েজ রোদের সাপোর্টে চলে যায়। ধ্রুব এখন অনেকটাই চতুর হয়ে উঠেছে, কিন্তু রোদের মতো ড্রামাবাজ নীলার সামনে সেই আগের মতোই বোকা বোকা ভাব নিয়ে থাকে। কিন্তু নীলা বুঝে ধ্রুব যে বদলে গেছে।
থ্যাঙ্কস রোদ। কিসের জন্য? আমার এই শান্ত সহজ সরল ভাইটা যে সাহসী হয়ে উঠেছে তার পেছনে একমাত্র অবদান তোমার। জানো তো তুমি আমার লাইফে একটা লাকি পারসন। আমার জীবনে একটাই চাওয়া ছিল ধ্রুব একটু সাহসী হোক, চতুর হোক। ভাবতাম কোনো দিনই সেটা পূরণ হবে না, কিন্তু আল্লাহর অশেষ রহমত, তুমি এলে আমার জীবনে, আর চাওয়াটা পূরণ হয়ে গেল। রোদ হেসে দিয়ে নীলার দিকে তাকিয়ে বলল, চা খাবে? খাবো, তবে ওই মামাকে সরিয়ে দিয়ে তুমি যদি বানিয়ে আনো তাহলে খাবো। ওকে ওয়েট। রোদ উঠে দাঁড়িয়ে সত্যি সত্যি চা বানাতে গেল। এমন সময় ধ্রুব এসে ধপ করে নীলার পাশে বসে পড়ল। নীলা ঘাড় ঘুরিয়ে দেখে ধ্রুব আইসক্রিম খাচ্ছে। নীলা অবাক চোখে ধ্রুবর দিকে তাকিয়ে বলল, মানুষ কেমন হতে পারে নিজের চোখে দেখলাম। কেন, কি হয়েছে? একা একা আইসক্রিম খাচ্ছিস, আমার জন্য তো আনিসনি, আবার যেটা খাচ্ছিস ওখান থেকেও শেয়ার করলি না। তোকে দেব কেন? তোর বয়ফ্রেন্ডকে বল দিতে, যা ভাগ, আমার আইসক্রিমে চোখ লাগাবি না। ওহ আচ্ছা, এত দূর। ঠিক আছে, সমস্যা নেই, ব্যাপার না, নো প্রবলেম, ইটস ওকে। 2-3 মিনিট পার হতেই রোদ হাতে করে চা আনল 3 কাপ। নীলা রোদের দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে বলল, 3 কাপ কেন? নীলার দিকে তাকিয়ে বলল, ধ্রুব খাবে না? ধ্রুবর জন্য মানে? ওকে দেব কেন? পাশে থেকে ধ্রুব বলল, তোর এত জ্বলছে কেন? আমার দুলাভাই আমাকে খাওয়াচ্ছে। তোর কি কম পড়েছে? অবশ্যই কম পড়েছে, একটু আগে তুই কি বললি মনে নেই? আমি তো অনেক কিছুই বলি, সেগুলো মনে থাকে না। আচ্ছা ঝগড়া অফ, যাও, আমার হাতে গরম লাগছে, নীল কাপটা নাও। নীলা রোদের হাত থেকে 2টো কাপ নিল। ধ্রুবর দিকে তাকিয়ে হিংসে ভাব নিয়ে বলল, বয়ফ্রেন্ড আমার, ঠিক আছে। কিছু পেতে হলে কিছু দিতে হয়, সেটা বুঝেই কাপটাতে হাত দিবি। ধ্রুবকে চোখ রানিয়ে কাপটা টেবিলের মাঝখানে রাখল। রোদ ওর কাণ্ড দেখে হেসে যাচ্ছে। ধ্রুব আইসক্রিমটা শেষ দিয়ে উঠে দাঁড়াল। টেবিলের মাঝখান থেকে কাপটা নিয়ে সরে দাঁড়াল। নীলা চোখ গরম করে তাকিয়ে রইল ধ্রুবর দিকে। আচ্ছা নীল, ওকে পড়ে ধরো, তোমার চাটা শেষ করো আগে, ঠান্ডা হয়ে যাচ্ছে। কেমন হয়েছে সেটা জানাও। নীলা চুপচাপ খেয়ে নিল। চা খাওয়া শেষে রোদকে কমপ্লিমেন্ট দিতে যাবে এমন সময় মুখের কথা কেড়ে নিয়ে ধ্রুব বলে উঠল, চাটা ফার্স্ট ক্লাস হয়েছে ভাইয়া, একদম ইউনিক। রোদ নীলার রিয়াকশন দেখে হেসে দিল। বুঝেছে স্পষ্ট এই কথাটাই নীলা বলতে নিচ্ছিল, যার জন্য নীলা রাগ দেখাচ্ছে। ধ্রুবর দিকে তাকিয়ে রোদ বলল, আচ্ছা ধ্রুব, অনেকদিন ধরেই তো টিউশনি করছিস, ছাত্রী কেমন, কোনো দিন বললি না তো? আর কি বলবো, ছাত্রী দেখতে সুন্দর আছে মাশাল্লাহ, কিন্তু কেমন যেন গায়ে পড়ে কথা বলতে আসে, সেই জন্য মাঝে মাঝে রাগ হয় প্রচুর। কেন জানি মনে হয় মেয়েটা আমাকে পছন্দ করে। তা থেমে আছিস কেন? চালিয়ে যা। নীলা টিটকারি করে বলল, ও করবে প্রেম? হুমহ। যোগ্যতা লাগে, যোগ্যতা। না, আমি প্রেম করব না। কেন? নিজের বোনকে দেখে তো বুঝতে পারছি প্রেমের কি ডিম্যান্ড, আর পরিণতির কথা তো বাদই দিলাম। নীলা চোখ গরম করে প্রশ্ন করল, ডিম্যান্ড মানে? আমাকে দিয়ে তুই কি বুঝলি? আমি কাউকে রুটিন করে ফোন দিয়ে কথাও বলতে পারবো না, কারো রাগ ভাঙানোর জন্য মাঝ রাস্তায় কানে ধরে দাঁড়িয়ে থাকতে পারবো না, রাত বিরাত কারো বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না, কারো কথা মতো উঠতে বসতেও পারবো না। প্রশংসা সূচক রোদ ধ্রুবকে বলল, তুই ছেলে হলি কেন ধ্রুব? মেয়ে হলে আমি তোর পেছনই লাগতাম, এটার দিকে ফিরেও তাকাতাম না। এত কিছু করেও তোর বোনের মন পেলাম না আমি। ভালো, তাহলে বাদ দিয়ে দাও আমাকে।
ওই যে রাগ করে বসল, এই শীতের দিনে একটা সুবিধা আছে ধ্রুব জানিস, তোর বোনের কাছে বসলেই চারপাশটা গরম গরম ফিল হয়, এই গরম যে কারো চোখ মাথা দিয়ে বেরিয়ে আসা গরম সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ওই গরম আমার জন্য না রোদ, আমার পাশে বসলে তোমার নিজের গরম আমার উপর প্রতিফলিত হয়ে তোমার কাছেই ফিরে যায়। আচ্ছা ঠিক আছে তাই ক্লাস শুরু হবে, আপনাদের চলে যান। যাচ্ছি। নীলা উঠে দাঁড়াল, ধ্রুব নীলার পিছু নিচ্ছে, কিছুদূর যাওয়ার পর নীলা ধ্রুবর দিকে তাকিয়ে বলে, খবরদার তুই যদি আমার পিছু নিয়েছিস। কেন কি হয়েছে, পিছু নিতে পারবো না কেন? তুই আমাকে আইসক্রিম দেস নাই। আরে আমি তো তোর জন্য আইসক্রিম নিচ্ছিলাম, রোদ ভাইয়া নিতে দেয়নি। বলেছে শীতের মধ্যে যেন তোকে আইসক্রিম না দেই। কেন? কেন মানে দুদিন আগে তোর গলা ঠিক হলো, কেমন ঠান্ডা লেগেছিল ভুলে গেছিস? আজীব, ঠান্ডা কি আইসক্রিম খেয়ে লেগেছে নাকি? অত কিছু জানি না, দিতে না করেছে দেইনি। আর কোনো কথা হবে না, ক্লাসে চল। রোদের চামচা হয়েছিস তুই তাই না? দিন আমারও আসবে ধ্রুব, হারে হারে শোধ নেব। আচ্ছা নিস, আর শোন আমি চামচা না, রোদ ভাইয়াকে রোল মডেল হিসেবে দেখি, এখন ক্লাসে চল। ধ্রুব নীলার পিঠে ধাক্কা দিয়ে সামনের দিকে যেতে নিল। নীলাকে নিয়ে ক্লাসে চলে গেল। ওই মামা 2 কাপ চা দিয়ে পাঠাও। রোদের পেছনে থেকে কথাটা বলে রোদের সামনে এসে বসল মাহিন। রোদ কিছু না বলে হাতে থাকা মোবাইলটা পকেটে ভরে রহস্যময় হাসি ঠোঁটে লাগিয়ে গালে হাত দিয়ে মাহিনের দিকে রহস্যময়ভাবে তাকিয়ে রইল। মাহিন রোদের দিকে তাকাতেই চোখে চোখ পড়ে মাহিন চোখ ফিরিয়ে নিয়ে বলল, টপাররা তো ক্লাস কামায় দেয় না জানতাম, কিন্তু তোর ক্ষেত্রে ভিন্ন দেখেছিলাম, প্রায়ই কামায় দিতিস, কিন্তু এবছর যেন একটু লম্বা ছুটিতেই চলে গিয়েছিলি। ভেবেছিলাম আর ফিরবি না হয়তো। রোদ কিছু না বলে মাহিনের দিকে তাকিয়ে রহস্যময় হাসি হেসেই যাচ্ছে, এরই মধ্যে 2 কাপ চা এসে গেল, মাহিন একটা রোদের দিকে এগিয়ে দিল। রোদ চায়ের কাপটার দিকে ধ্যান ধরে তাকিয়ে থেকে হাতে কাপটা নিল। আবার মাহিনের দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস। মাহিন তুচ্ছ হাসি দিয়ে বলল, সামান্য চায়ের জন্য থ্যাঙ্কস দেয়ার কি আছে? সামান্য চায়ের জন্য রোদ আর যাই হোক থ্যাঙ্কস দেবে না। মাহিন ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তাহলে কিসের জন্য? ইউ নো মাচ বেটার। আর এই চায়ের ট্রিটটা তুমি আমার থেকে পাও। আমি সত্যিই বুঝতে পারছি না তুই ঠিক কি বলতে চাইছিস। সত্যিটা তুমিও জানো আমিও জানি, তাই মুখ না খুলি বাইদি ওই চাটা খাও, শীতের দিন ঠান্ডা হয়ে যাবে। মাহিন চুপ হয়ে গেল, চায়ে চুমুক দিতে দিতে প্রতিটা সেকেন্ডে মাহিনের চেহারার এক একটা রিয়াকশন পরখ করছে। নীলার সাথে সম্পর্ক বেশ ভালো দিনই টিকল, তাহলে আনএক্সপেক্টেড ছিল। আমিও সেটাই ভাবছি। নীলা কি জানে তুই আসলে কি? চাল আনতে নুন ফুরায় এমন একটা মধ্যবিত্ত ঘরের ছেলে রোদ। আপাতত এইটুকুই জানে। তো কি হয়েছে কোনো দিন কি জানবে না, তুই এত বড়লোক? আমার মুখ দিয়ে যদি বের হয় তাহলে একটু শক খাবে, তারপর বিশ্বাস করবে, কিন্তু দ্বিতীয় কারো কাছ থেকে শুনলে প্রমাণ সহ দেখালেও বিশ্বাস করবে না। মাহিন ডেভিল স্মাইল দিয়ে বলল। রহস্যজনকভাবে বলে বলে উঠল মাহিন, ও রেইলি? প্রমাণ? দেখা যাক তোর সম্পর্ক কতদিন যায়। দেখতে থাকো, দেখবেই তো। দেখার জন্যই চোখ। কাপ খালি হতেই রোদ উঠে দাঁড়াল, ক্লাস আছে বলে চলে গেল। ডিপার্টমেন্ট ভবনের দিকে যাচ্ছে এমন সময় পেছনে থেকে কোনো এক নারী কণ্ঠ ডেকে উঠল, পেছনে ঘুরে তাকাল রোদ। এটা আদ্রিতা নামের একটা মেয়ে যে গত 3 মাস আগে রোদকে প্রপোজ করেছিল। রোদ কোনো অপমান না করেই একে ভালোমতো বুঝিয়ে রিজেক্ট করে দিয়েছিল।
কেমন আছো রোদ? রোদ মাথা নাড়িয়ে উত্তর দিল, ঠিকঠাক। কিছু বলবে? সরি রোদ। কিসের জন্য? তুমি আমায় ভুলে যেতে বলেছিলে, কিন্তু আমি আজও ভুলতে পারিনি তোমাকে। অনেক চেষ্টা করেছি রোদ, আমি পারিনি তোমায় ভুলতে। দেখো আদ্রিতা এমনিতেই না চাইতেন এক প্রেমের ফাঁদে ফেসে গেছি, সেখান থেকেই বের হতে পারছি না। আর তুমি কেন পাগলামো করছো? আর তুমি আমার ক্লাসমেট, ভালোভাবে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, লাইফে ভালো কিছু পাবে। মেয়েটা খপ করে রোদের হাত ধরে ফেলল, অনুনয় স্বরে বলতে লাগল, আই রিয়েলি লাভ ইউ রোদ, প্লিজ অ্যাকসেপ্ট মি। আরে কি আশ্চর্য! এভাবে হাত ধরার মানে কি? হাত ছাড়ো না, তুমি আগে আমায় অ্যাকসেপ্ট করো। আচ্ছা তুমি কি কিছু বুঝো না? তুমি কেন আমার পিছু ছাড়ছ না? আমার অলরেডি গার্লফ্রেন্ড আছে। আমি যদি সিঙ্গেল হতাম তাহলে না হয় একটা কথা ছিল, এই আবদার মানাতো। আমার রিলেশনের 1 বছর চলে গেছে। প্লিজ রোদ, আমাকে একটু বুঝার চেষ্টা করো। রোদ চোখ গরম করে দাঁতে দাঁত চেপে বলল, দেখো তোমার সাথে আমি আমার সর্বোচ্চ ভালো ব্যবহারটা করেছি, এখন কিন্তু তোমার গালে আমার হাতটা পড়বে। মারো তুমি আমায়, তবুও আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। তুমি যা বলবে আমি তাই করব। হাত ঝাঁকি দিয়ে ছুটিয়ে নিয়ে রোদ ধমক দিয়ে বলল, সমস্যা কি তোমার? হ্যাঁ, রুম ডেট করতে হবে? তার জন্য এত কিছু? চলো তোমাদের হলে যাব। কতক্ষণ লাগবে আমায়? ফাজিল মেয়ে কোথাকার। বলছি আমার রিলেশন আছে আরেকজনের সাথে। বাংলা বুঝে না। নেক্সট টাইম যদি আমার আশেপাশে দেখি না, তাহলে আমার থেকে খারাপ তোমার পৃথিবীতে দুটো হবে না। দাঁতে দাঁত চেপে আঙুল তুলে কথাগুলো বলে রোদ সামনে থেকে চলে গেল। ক্লাসে যাওয়ার আগে নীলার সামনে পড়তে হলো। নীলাকে দেখেও না দেখার ভান করে রোদ এড়িয়ে দিল। রোদের চোখে রাগ ভেসে আছে, ভয়ে নীলা কিছু না বলে চুপচাপ নিজের মতো করে চলে গেল। কারণ রোদকে এখন কিছু বললে নীলার উপর রাগ ঝাড়বে। ভার্সিটি থেকে বেরিয়ে নীলা আজ ধ্রুবর ঘাড় চেপেছে, রেস্টুরেন্টে খাওয়াতে হবে। বাধ্য হয়ে ধ্রুবর পকেট খালি করতে হল। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দুজনে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। নীলা ধ্রুবর হাতটা এমনভাবে ধরে হাঁটছিল পেছনে থেকে যে কেউ বলবে এরা কোনো কাপল। যতক্ষণ না অবধি এদের চেহারা দেখবে ততক্ষণ এই ভুল ধারণাটা মানুষের মাথায় আটবে। আবার নীলা বায়না ধরল হাওয়াই মিঠাই খাবে। ধ্রুব দুটো হাওয়াই মিঠাই কিনে হাতে ধরিয়ে দিল। নীল একটা প্যাকেট ছিঁড়ে ধ্রুবকে খাইয়ে দিতে লাগল। ওরটা বাসায় নিয়ে খাবে। দুজনে বাইরে দিয়ে ঘোরাঘুরির পর নীলা সন্ধ্যার আগ দিয়ে বাসায় চলে গেল। ধ্রুবও বাসায় যেয়ে ফ্রেশ হয়ে মাগরিবের নামাজ পড়ে মালিহাকে পড়াতে গেল। মালিহাকে পড়ানোর সময় কিছুক্ষণ পর ধ্রুবর মনে হল মালিহা পড়ায় মনোযোগ দিচ্ছে না, অন্যদিকে তাকিয়ে টেবিলে কলম টুকাচ্ছে। তোমাদের বাসার সবাই দুদিন পর পর কোথায় যায়? বাইরে ঘুরতে। ওহ, তুমি কি অসুস্থ? না। তাহলে পড়ায় মনোযোগ দাও, আর পড়তে ভালো না লাগলে বলো, আমি চলে যাচ্ছি। এনি প্রবলেম মালিহা? মালিহাকে উদাস দেখাচ্ছে এটা ধ্রুব খেয়াল করেও পাত্তা না দিয়ে বলল, আচ্ছা এই ম্যাথটা শেষ করেই আজ ছুটি দিয়ে দেব, মনোযোগ দাও। ধ্রুবর কথাটা শেষ হতে না হতেই মালিহা কেঁদে দিল। ধ্রুব তো অবাক হয়ে গেল, সাথে ভয়ও পেল। উত্তেজিত স্বরে ধ্রুব প্রশ্ন করল, কি ব্যাপার, কাঁদছ কেন? আমি কি তোমায় ধমক দিয়েছি? মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিয়ে আবারও কাঁদতে লাগল। নাক টেনে টেনে চাপা কান্না কেঁদেই যাচ্ছে। সমস্যা কিরে ভাই, তাহলে কাঁদছ কেন? পড়া ভালো লাগছে না? আচ্ছা আমি তোমার বাবা মাকে বলে দিবনি, আমি আর পড়াবো না। না ভাইয়া প্লিজ এমন করবেন না। তাহলে কাঁদছ কেন?
ভাইয়া আপনি না একদিন বলেছিলেন আপনি প্রেম করেন না, তাহলে আজকে রাস্তায় যে মেয়েটির হাত ধরে হাসতে হাসতে কথা বলতে বলতে যাচ্ছিলেন ওই মেয়েটাকে? ধ্রুব হতাশার নিঃশ্বাস ছেড়ে বলল, এই জন্য এত কান্নাকাটি? হ্যাঁ সূচক মাথা নাড়াল মালিহা। তারপর ধ্রুবর দিকে তাকিয়ে বলল, ওটা আপনার গার্লফ্রেন্ড তাই না? কত আদর করে আপনাকে হাওয়াই মিঠাই খাইয়ে দিচ্ছিল। ধ্রুব স্বস্তির হাসি হেসে দিয়ে বলল, ওটা আমার গার্লফ্রেন্ড না, আমার বেস্ট ফ্রেন্ড। অভিমানী স্বরে মালিহা বলল, ফ্রেন্ডরা এভাবে হাত জড়িয়ে ধরে রাস্তা দিয়ে হাঁটে না। ওহ আচ্ছা ঠিক আছে বুঝলাম, ওয়েট জাস্ট এ মিনিট। ধ্রুব পকেট থেকে ফোন বের করে ফোন গ্যালারি থেকে ছবি বের করে মালিহার দিকে ঘুরাল। দেখো তো এটাই সেই মেয়ে কিনা? মালিহা চোখের পানি মুছে ছবির দিকে তাকাল। ধ্রুব আর পাশে সেই মেয়েটা যাকে আজকে দেখেছে, সেম বোরখা পরা স্কার্ফ দিয়ে মুখটা ঢাকা। ধ্রুবর হাত জড়িয়ে দাঁড়িয়ে তোলা ছবিটা। মালিহা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। এবার ধ্রুব আরেকটা ছবি বের করে মালিহার দিকে ঘুরাল। ছবিটা দেখে মালিহার চোখ ছানাবড়া, ছবিটা আগেরটার মতোই, শুধু মেয়েটার মুখটা খোলা। মালিহা কিছু না বলে চুপ হয়ে গেল। তারপর ধ্রুব আরেকটা ছবি বের করে মালিহার দিকে ঘুরাল, যেটাতে ধ্রুব নীলা গালে গাল ঠেকিয়ে ছবি তুলেছে। মালিহা চোখের পানি মুছে ধ্রুবর দিকে তাকিয়ে বলল, আপনারা টুইন? হুম। এটা আমার বেস্ট ফ্রেন্ড, আমার লাইফলাইন, আমার অক্সিজেন, আমার সব। আমি যদি ভুল না করি আজকে তুমি ওকেই দেখেছ আমার সাথে। সরি ভাইয়া। ধ্রুব মৃদু হেসে উত্তর দিল, ইটস ওকে। বাইদি ওই আমি প্রেম করি বা না করি সেটা নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের? মালিহা কোনো উত্তর না দিয়ে মনে মনে বলতে লাগল, বলে দেব? না থাক, মনে হচ্ছে তো মন দিল ভালো আছে। বলেই দেই চোখ বন্ধ করে। যদি বলা হয়ে যায় পড়ানো শুরু করতে পা। ধ্রুবর কথার মধ্যেই মালিহা বলে উঠল, ভাইয়া আই লাভ ইউ। ধ্রুব কি বলবে বুঝতে পারছে না। মালিহার কথাটা গলায় আটকে গেছে। কিছুক্ষণ চুপ থেকে মালিহার দিকে তাকিয়ে বলল, পানি খাব। মালিহা উঠে গিয়ে এক গ্লাস পানি এনে ধ্রুবর দিকে ধরল। ধ্রুব ঢকঢক করে পানি খেয়ে নিল। কিছুক্ষণ নীরব থেকে মালিহার দিকে তাকাল। দেখো মালিহা, তুমি এখনো একটা টিনেজার, ম্যাচিউরিটি তোমার মধ্যে আসেনি। তুমি নিজেও জানো না তোমার জন্য কোনোটা ঠিক আর কোনোটা বেঠিক। এখন যা দেখবে তোমার তাই ভালো লাগবে, কারণ বয়সটাই এমন, অনেক লেট আছে তোমার ম্যাচিউর হতে। তাই বলছি ভালো মতো পড়াশোনায় ফোকাস করো, ইন্টারমিডিয়েট কমপ্লিট করো, ভালো কোথাও চান্স পাও, তারপর ডিসাইড করো তুমি কি চাও। ভাইয়া আপনি এভাবে বলবেন না প্লিজ, আই রিয়েলি লাভ ইউ ভাইয়া। আমি বাসায় যাব, কাজ আছে আমার, আজ আর পড়াবো না, দেখে থেকো। একদমই কথাগুলো বলে ধ্রুব বেরিয়ে চলে গেল। এদিকে মালিহা প্রচণ্ড ভয় পাচ্ছে, এটা ভেবে ধ্রুব আবার পড়ানো বাদ দিবে না তো। সেটা ভেবেই আবার কেঁদে দিল। পরের দিন ব্যাপারটা নিয়ে রোদ আর নীলার সাথে ধ্রুব ডিসকাশন শুরু করে দেয়। ধ্রুব যেভাবে বর্ণনা দেয় রোদ তাতে বলে দেয় অ্যাকসেপ্ট করতে। নীলা কিছুক্ষণ চুপ থেকে রোদের সাথে সহমত হল, কিন্তু ধ্রুব এখনো ব্যাপারটা নিয়ে একটু কনফিউজড আছে। টিউশনিতে গেলে মালিহাকে পড়িয়ে এসে পড়ে, মালিহাকে কোনো কথা বলার সুযোগ দেয় না, কিন্তু মালিহা রোজ কোনো না কোনোভাবে রিকোয়েস্ট করেই যায়। বেশ কয়েকদিন যাওয়ার পর ধ্রুব তার মন্তব্য পেশ করল এই ব্যাপারে। শুনো, আমার সাথে সম্পর্ক করতে হলে অনেকগুলো শর্ত মেনে চলতে হবে, পারবে? ভাইয়া আমি সব করতে রাজি, আপনি বলুন কি কি করতে হবে। আমার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আর কোনো মেয়ে আমাকে এভাবে রিকোয়েস্টও করেনি। তুমি একটু অন্যরকম, তাই তোমার ব্যাপারটা ভেবে দেখেছি। এখন যদি তুমি আমার শর্তগুলো মেনে নিতে পারো তাহলে আমি রাজি।
বলুন ভাইয়া আপনি। প্রথমত আমি একটা ব্রকেন ফ্যামিলির ছেলে, তোমার ফ্যামিলি আমায় নাও মেনে নিতে পারে, সেটা পরে দেখা যাবে, তুমি জেনে রাখো। আমার বোন আমার সব। রাত বিরাত আমাকে ফোন দিয়ে ফোন বিজি পেলে ঘাবড়ানোর দরকার নেই, আমি আমার বোন ছাড়া অন্য কারো সাথে কথা বলি না, বোনের সাথে ঘুমানোর আগে কথা না বললে আমার ঘুম হয় না। আমি যতটা আমার বোনকে রেসপেক্ট করি ঠিক ততটাই রেসপেক্ট করতে হবে আমার বোনকে। দ্বিতীয়ত কথায় কথায় আই লাভ ইউ, জান সোনা বাবু এসব আমি বলতে পারবো না, আর তুমিও ব্যাপারটা এভয়েড করার চেষ্টা করবে, ন্যাকামি একদম পছন্দ না। তৃতীয়ত আমার সাথে রাগ অভিমান দেখাবে না, কারণ আমি বুঝি না কিভাবে রাগ অভিমান ভাঙায়, আমার বোনকে এত ভালোবাসি তার বেলায়ই পারিনি কোনো দিন, তোমার বেলায় কি করে পারব? আপাতত এই তিনটাই মেনে চলো। ও হ্যাঁ, যা করবে পড়াশোনা ঠিক রেখে সব করতে হবে, যদি ভালো কোথাও চান্স না পাও তাহলে কিন্তু আমাকেও হারাতে হবে, সো সেটা মাথায় রেখে এখন থেকে ভালো মতো পড়াশোনা করবে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। হুম এখন পড়ো। দেখতে দেখতে বেশ দিন কাটতে লাগল, সবকিছু ঠিকঠাক চলছিল। ধ্রুব মালিহার প্রেম, নীলা রোদের প্রেম। রোদ ইদানিং মনস্থির করেছে পড়াশোনা শেষ করে ভার্সিটির লেকচারারই হয়ে থাকবে, ক্যামব্রিজে স্কলারশিপের জন্য চলছে জোরদার প্রস্তুতি। সব কিছুর মাঝেও রোদ পড়াশোনা ঠিক রেখেছে। নীলা রোদকে নিয়ে টেনশন করে না, রোদকে ডিস্টার্বও করে না, সম্পর্কটা চলছিল বোঝাপড়ার মাধ্যমে, কিন্তু এমন সময় বাজল একটা বিপত্তি যেটা সাধারণত সব মেয়েদের জীবনে আসে, তেমনি এক সমস্যা বিরাজ করল নীলার জীবনে। বাসায় ফিরে ড্রয়িং রুমে মায়ের সাথে গল্প করছে নীলার বড় মামা। নীলা ভেতরে ঢুকে মামাকে সালাম দিল, কিছুক্ষণ কুশল বিনিময় করার পর জানল বাসায় নীলাকে না জানিয়েই চলছে নীলার বিয়ের কথা। নীলার মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা, মন মরা হয়ে রুমে গিয়ে বসে রইল। কিছুক্ষণ পর নীলার মা এসে বলা শুরু করল, তোর যা পড়াশোনা তাতে জীবনে কিছু করতে পারবি বলে মনে হয় না, বয়সটা এখন তোর বিয়ের জন্য পারফেক্ট, ছেলে অনেক ভালো চাকরি করে, মাস গেলে ৮০,০০০ টাকা বেতন, ঢাকাতে দুটো বাড়ি তাদের। আর কি চাই? ওরা তোর ছবি দেখে পছন্দ করেছে, ২-১ মধ্যে এসে তোকে আংটি পরিয়ে যাবে, তার আগে ছেলে তোর সাথে আলাদা দেখা করতে চেয়েছে। কাল জানাবে কোথায় দেখা করতে। বাহ, নিজেরা নিজেরা সব ঠিকঠাক করে নিলে, আমার মতামতের কোনো প্রাধান্য দিল না, একটাবার জানার চেষ্টাও করলে না আমি কি চাই। এসব ব্যাপারে তোর কোনো মতামত থাকতে পারে না, আমরা বড়রা যা বলবো তাই করতে হবে। মুখের উপর কথাগুলো বলে দিল। নীলা মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আশ্চর্য, আমার লাইফ আমি ডিসিশন নিতে পারবো না? ধমক দিয়ে মিনা বেগম বলল, না পারবি না। কড়া স্বরে নীলা উত্তর দিল, আমি যাব না ছেলের সাথে দেখা করতে। কি করবে তুমি? কিছু না বলে চোখ গরম করে চলে গেল মিনা বেগম। কিছুক্ষণ পর নীলার বড় মামা এসে নীলার পাশে বসে মাথা হাতিয়ে হাতিয়ে বলতে লাগল, দেখো মামা, তুমি বড় হয়েছ, তোমার ভালোমন্দ বিচার করার অধিকার আমাদের আছে, আমাদের সমাজ নিয়ে চলতে হয়, সমাজের কাছে জবাব দিতে হয়, একেতে তোমার মা এভাবে সেপারেট হয়ে আছে, তার মধ্যে যদি তুমিও আমাদের কথা না শুনো তাহলে আমরা কোথায় যাব মামা বলো? আর তোমার তো বয়স হয়ে যাচ্ছে, ২০ ছেড়ে ২১ পা দিয়েছ, এখনই তোমার উপযুক্ত সময় বিয়ে হওয়ার, আর বিয়ের পর তো পড়াশোনা করা যায়, চাকরি করা যায়, উনারা বলেছেন বিয়ের পর পড়াবে তোমায়, আর ছেলের যদি পছন্দ করে তাহলে উনারা এসে আংটি পরিয়ে যাবেন, একটু সেজেগুজে যাও মামা, আর তোমার যদি পছন্দ না হয় ছেলে, তার জন্য আমরা আছি, দেখতে আসলেই তো আর বিয়ে হয় না। লক্ষ্মী মামা, আমার জেদ করে না, মামাদের কথা শুনো। কথাগুলো বলেই নীলার কপালে চুমু খেয়ে চলে গেল বড় মামা। নীলা মামার মুখের উপর নাও করতে পারল না, প্রচুর কান্না করছে। এর আগে কখনো নীলার বিয়ে নিয়ে কথা হয়নি,
আজই প্রথম শুনল আর আজই এমন হল। অনেকক্ষণ কান্না করার পর নীলা রোদকে ফোন দিল। হেঁচকি তুলতে তুলতে কান্না করতে করতে রোদকে ফোন দিল। রোদ রিসিভ করে কানে নিতেই নীলার কান্নার আওয়াজ পেল। কি হয়েছে, কাঁদছ কেন? রোদ, আমার বিয়ের কথা চলছে বাসায়। মজার ছলে রোদ বলল। ভালো তো করে নাও, আমাকে দাওয়াত দিও কিন্তু। আমার বিয়ে খেতে খুব ভালো লাগে। রোদ, আমি মজা করছি না, সিরিয়াসলি বলছি। কাল আমাকে ছেলের সাথে দেখা করতে যেতে হবে। ছেলের যদি আমাকে পছন্দ হয় তাহলে ছেলের বাসায় থেকে এসে সোজা আংটি পরিয়ে যাবে। তো আমাকে বলছো কেন? কুত্তা, তুই জানিস না? পাল্টি মারছিস কেন? তোমার তো বিয়ে করার খুব শখ হচ্ছিল, এখন তো খুশি হওয়ার কথা। আল্লাহ তোমার কথা শুনেছে, বিয়ে হবে তোমার। এই দেখো, আমাকে কিন্তু দাওয়াত দিও, ভালো একটা গিফট দিবনি তোমায়। উত্তেজিত হয়ে নীলা রাগী স্বরে বলতে লাগল। কুত্তা, নিমক হারাম, আমি তোকে চেয়েছি। যাকে তাকে আমি বিয়ে করে নিব? আমি যদি তোকে নাই পাই আমি সুইসাইড করব, তাও এই বিয়ে করব না। করো সুইসাইড, মরে যাবে তারপর। তোমার ভাই গিয়ে সাক্ষী দেবে আমার জন্য তুমি সুইসাইড করেছ। তারপর আর কি, আমার 4-5 বছরের জেল হবে, আবার সব ঠিক হয়ে যাবে। আমি তো বিন্দাস থাকবো, একটা বিয়েও করে নেব। কিন্তু তুমি কি করবে নীল? কবরের আযাব সহ্য করতে হবে, সারা জীবনের জন্য জাহান্নামী হয়ে থাকবে। রোদ, আমি তোমাকে চাই, আমি এখন কি করতে পারি? তাহলে আমাকেই পাবে, যাকে চাইবে তাকেই পাবে, এত টেনশনের কি হলো? বিয়ে কি মুখের কথা? বললাম আর হয়ে গেল। আল্লাহ ধৈর্য ধারণকারীকে পছন্দ করে। তুমি কি বলতে চাইছ? কঠিন স্বরে রোদ উত্তর দিল। কান্না থামাও, ফ্রেশ হয়ে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দাও। মাথা ঠান্ডা রাখো, বাসায় যেন কেউ না বুঝে তুমি টেনশনে আছো। সবাইকে বুঝাবে যে তোমার কোনো আপত্তি নেই বিয়েতে, আর কাল ছেলেটা কখন কোথায় দেখা করতে বলে সেটা আমাকে জানিও। নরম স্বরে নীলা প্রশ্ন করল। রোদ, তোমায় পাবো তো? আমায় পাবে কিনা জানি না, আল্লাহ জানে। তবে এইটুকু জানি তুমি অন্য কারো হতে পারবে না, অন্তত রোদ বেঁচে থাকতে। আমি মরে গেলে কি হবে জানা নেই। পরদিন সকাল হতেই মিনা বেগম এসে জানালো ছেলেটা কোথায় দেখা করতে বলেছে। ছেলেটার নাম শাহেদ। দুপুরের দিকে নীলা রেডি হয়ে বের হল। রোদের কথা মতো টেনশনগুলো চাপা রেখে মিথ্যে অভিনয় করে যাচ্ছে। মাথা ব্যথা শুরু হয়ে গেছে টেনশনে। রোদ কি করতে যাচ্ছে কিচ্ছু জানা নেই, কি হবে না হবে আল্লাহ মাবুব ভালো জানেন। ছেলেটা একটু পরপর নীলাকে ফোন দিয়ে খোঁজ নিচ্ছে কোথায় কতদূর এলো। অ্যাট লাস্ট একটা রেস্টুরেন্টে গিয়ে পৌঁছালো। রেস্টুরেন্টে ঢুকতেই দেখে একটা লম্বা চওড়া ফর্সা সুন্দর মতো একটা ছেলে নীলা সামনে গিয়ে বলল, আম সরি, রিয়েলি ভেরি সরি, রাস্তায় প্রচুর জ্যাম ছিল। ইটস ওকে, নো প্রবলেম, প্লিজ সিট। নীলা ছেলেটার অপোজিটে বসল। সো কি খাবেন বলুন? নীলা ভদ্রতার হাসি দিয়ে বলল, আমি কিছু খাবো না, আমি রোজা আছি। কিসের রোজা? কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না, মুখ ফসকে বলে ফেলল, সাপ্তাহিক রোজা। ওয়াও, আপনি খুব ধার্মিক বুঝাই যাচ্ছে। আই লাইক ইট। নীলাকে কিছু প্রশ্ন করল। নীলা উত্তর দিল, আমার তো তোমাকে ভালোই পছন্দ হয়েছে, আমার আর কিছু জিজ্ঞেস করার নেই। তোমার যদি কোনো প্রশ্ন। নীলা শাহেদের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে এমন সময় ছোট্ট 3 বছরের একটা পিচ্চি এসে নীলার পাশে দৌড়ে এসে হাত জড়িয়ে ধরে বলতে লাগল, মাম্মাম, মাম্মাম, পেয়ে গেছি তোমায়। নীলা শক খেয়ে ছিটকে গেল, উত্তেজিত হয়ে বলল, মাম্মাম মানে? কিসের মাম্মাম? তুমি খুব পচা, কোথায় ছিলে তুমি? তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে মাম্মাম? কে তুমি বাবা?
পাপাকে জিজ্ঞেস করলে পাপা বলে তুমি হারিয়ে গেছ, তোমায় আমি খুঁজে পেয়েছি, তুমি এখন আমাদের সাথে যাবে। বিয়ের আগেই কার বাচ্চার মা হয়ে গেলাম রে ভাই। তুমি চেনো এই ছেলেকে? কোনো রিলেটিভ হয় তোমার? নীলা উত্তেজিত হয়ে শাহেদের দিকে তাকিয়ে বলল, আরে কি বলছেন, এই ছেলেকে আমি কোনো দিন দেখিনি। এই ছেলেকে তোমার মাম্মাম? ছাড়ো আমায় প্লিজ মাম্মাম, বাসায় চলো মাম্মাম, আই মিস ইউ মাম্মাম, আই লাভ ইউ পাপা, আর আমি কেউ তোমায় আর ডিস্টার্ব করব না। তোমার কি একটুও আমার কথা মনে পড়ে না? শাহেদ নীলার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, এত ছোট একটা পিচ্চি, ও তো আর আন্দাজি কাউকে মাম্মাম বলবে না। তুমি কি কিছু লুকানোর চেষ্টা করছো? নীলা কিছু বলতে যাবে এমন সময় কিছু একটা ভেবে থেমে গেল। কি হচ্ছে নীলা বুঝতে পারছে না, একবার মনে হলো প্ল্যানটা তো আবার রোদের মনে হয়, কিন্তু এদিক ওদিক রোদের ছায়াও দেখছে না। এত নার্ভাস লাগছে। শাহেদ উত্তেজিত স্বরে বলে উঠল, কি হলো, চুপ কেন? আপনি সত্যিটা বলুন, আমি প্রমিস করছি কেউ কিচ্ছু জানবে না। এসবের রহস্যটা কি? নীলা চেঁচিয়ে চেঁচিয়ে বলে উঠল, আরে আজিব তো। কি বলছেন কি আপনি? কিসের রহস্যের কথা বলছেন? যেখানে আমার বিয়েই হয়নি, বাচ্চা কোথা থেকে আসবে? এমন সময় পিচ্ছি ছেলেটার পাশে একজন লোক এসে দাঁড়িয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে বলল, আরে আয়াত বাবা, তুমি এখানে কি করছো? তোমাকে আমি খুঁজছি, চুপচাপ বসে থাকতে বলেছিলাম তো। নীলা মাথা তুলে উপরের দিকে তাকাতেই দেখে রোদ। পিচ্ছিটা রোদের কোলে থেকে নীলাকে দেখিয়ে বলল, পাপা দেখো মাম্মাম। মাম্মাম বলছে আমায় চেনে না, আমাকে ধমক দিয়েছে মাম্মাম। রোদ নীলার দিকে তাকিয়ে বলল, সরি নীল, আয়াত বাচ্চা আছে বুঝে উঠতে পারেনি, তাই ডিস্টার্ব করে ফেলেছে, ইউ ক্যারি অন। উঠে দাঁড়িয়ে রোদের চোখের দিকে তাকিয়ে নীলা রাগী স্বরে বলে উঠল, হ্যাঁ, যা সর্বনাশ করার তো করে দিয়েছই তুমি, এখন সরি বলে কি হবে? ছেলে সামলাতে পারবে না যখন রেখেছিলে কেন? আমায় দিয়ে দিতে। সরি নীল, বললাম ই তো। আবারও সরি বলছো? এই শরীরটা তো ডিভোর্সের আগে মুখ দিয়ে বের হয়নি, কোথায় ছিল এই বুলি? যেটা হয়েছে হয়েছেই নীল, তুমিও ভুলে যাও আমিও ভুলে যাই। ডিভোর্সটা আমি দেইনি তোমায়, তুমি দিয়েছিলে নীল। এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ধৈর্য ধরে থাকতেই পারতে, সরি না বললেও অনেক করে অনুরোধ করেছিলাম তোমায়, শুনেছ তুমি? আরও ধৈর্য ধরতে বলো আমায়। চোখের সামনে যে তোমার দাঁড়িয়ে থাকাটা সহ্য করছি, এটা কি ধৈর্য না? আর ছেলেটাও হয়েছে মাশাআল্লাহ বজ্জাত, একদম বাবার মতো, ভাবতেই লজ্জা লাগছে এটা আমার পেটে ছিল। আমাকে যা বলবে বলো, আমার ছেলেকে কিছু বলবে না। আমার ছেলে কারো মতোই হয়নি, ও নিজের মতো হয়েছে। ও তাহলে স্বীকার করলে তুমি বজ্জাত? আমি তো বলিনি বাবার মতো বজ্জাত। তোমার থেকে ভালো আছি, 3 বছর বয়সী একটা ছেলে রেখে ডিভোর্স দিয়ে, বছর পার না হতেই আবার বিয়ে বসতে যাচ্ছ। তুমি কি খুব ভালো মানুষ? শাট আপ। তোমার সাথে সংসার করে জীবনের অর্ধেক নষ্ট করেছি বলে বাকি জীবনটাও নষ্ট করতে হবে? দাঁতে দাঁত চেপে রোদ নীলার মুখের উপর বলল, তোমার সাথে কথা বলায় বেকার। বদলাও নি আর বদলাবেও না। কথাটা বলে রোদ আয়াতকে নিয়ে অন্য পাশে চলে গেল। শাহেদের সবটা মাথার উপর দিয়ে গেল। নীলা চুপচাপ বসে 2 হাত দিয়ে মাথা চাপা দিয়ে রইল। শাহেদ নীলার দিকে তাকিয়ে বলল, এখনও কি কিছু অস্বীকার করার আছে মিস নীলান্তি? নীলা মনমরা হয়ে বিব্রতভাবে নীলা উত্তর দিল, সরি মিস্টার শাহেদ। ফ্যামিলি প্রেসারে পড়ে আপনাকে মিথ্যে বলতে হলো। আয়াতের বাবা আমার এক্স হাজবেন্ড। 6 মাস আগে আমাদের ডিভোর্স হয়।
ডিভোর্স হলো কেন? বনিবনা হচ্ছিল না তাই। আর এখন মা আমাকে বিয়ে করে নিতে বলছে, আমিও যে তার মতোই সারা জীবন একা একা থাকবো এটা আমার মা মেনে নিতে পারেনি, তাই মাকে খুশি করার জন্য আমি বিয়েতে রাজি হয়েছিলাম। আমার অতীত গোপন রেখে আমাকে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল। প্লিজ আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আমার জীবনের এই সত্যিটা আপনাদের থেকে গোপনের জন্য। আমার ফ্যামিলিতে কিছু বলবেন না প্লিজ। আমার মা সহ্য করতে পারবে না এই কষ্ট। ইটস ওকে নীলা, আমি কাউকেও বলবো না এই ব্যাপারে। আর আপনি আমাকে সবটা খুলে বলেছেন তার জন্য ধন্যবাদ। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আপনার ছেলেটা কিন্তু আপনার মতোই দেখতে কিউট হয়েছে, ছেলেটার মুখের দিকে তাকিয়ে নিজেদের মধ্যে পারলে সবটা ঠিক করে নিন। অন্তত ছেলেটার দিকে তাকিয়ে। জানি না আল্লাহ কি রেখেছে ভাগ্যে, ছেলেটাকে দেখে কষ্ট হয় কিন্তু ছেলের বাবার সাথে বনিবনা হয় না কিছুতেই। ওকে ভাবুন তাহলে কি করা যায়, আমি আসি, আজ কাজ আছে আমার। কথাটা বলেই উঠে দাঁড়ালো শাহেদ, সোজা হন হন করে বেরিয়ে গেল। নীলা হাঁপ ছেড়ে উঠে দাঁড়িয়ে রোদ আর ওই পিচ্চিটা যে টেবিলে বসেছিল সেখানে গেল। রোদ আয়াতকে কোলে বসিয়ে খাওয়াচ্ছিল, রোদের পাশে ধপাস করে বসে পড়ল। পিচ্চিটার দিকে তাকিয়ে নীলা জিজ্ঞেস করল, এই কিউট বিচ্ছুটাকে কোথা থেকে তুলে এনেছ রোদ? রোদ আয়াতের গালের সাথে গাল ঘষে বলল, এটা আমার মামা লাগে। মামা? মামা মানে? আমার কাজিনের ছেলে। এইটুকু একটা বাচ্চা এত ড্রামাবাজ? বুঝতে হবে তো ভাগ্নে টাকার। মামা মাম্মামকে হাই দিল না? আয়াত নীলার দিকে তাকিয়ে হাই দিল। হাই মাম্মাম। হ্যালো। বাইদি ওয়ে তোমার অভিনয়টা শুরুর দিকে ভালো হলেও লাস্টের দিকে খুবই বাজে হয়েছে, আয়াতের কাছে থেকে শেখো কিভাবে অভিনয় করতে হয়। আমি খারাপ অভিনয় করেছি? খারাপ বললেও কম হবে, খুবই বাজে, ওভার অ্যাক্টিং হয়ে গেছে, সেপারেট বলতে পারতে ডিভোর্স দিয়ে দিল আমায়। আরে যাই হোক, টোটকা কাজে তো দিয়েছে। আর তোমরা আগে থেকে প্র্যাকটিস করে এসেছ, আমাকে কি আগে থেকে জানিয়ে এসেছ যে ভালো অভিনয় করব? সব কিছুর জন্য একটা প্রস্তুতি লাগে। হয়েছে, আর এক্সকিউজ দিতে হবে না, আমরা কেউ কোনো প্র্যাকটিস করে আসিনি। ওদের বাসাই রোডের ওই পাশে, তুমি যখন বললে এই রেস্টুরেন্টে আসছো তখন আমার ওর কথা মনে হলো। তারপর ওকে বাসায় থেকে নিয়ে এসেছি, রাস্তায় শুধু বলেছি এইটুকু অভিনয় করতে হবে। বাহ, বড় হয়ে তোমার ভাগ্নে বড় অভিনেতা হবে, মিলিয়ে নিও। আয়ান নীলার দিকে তাকিয়ে বলল, মাম্মাম তুমি অনেক কিউট আমার মতো। নীলা মজার ছলে আয়ানের গাল টেনে বলল, আমি তোমার মতো কিউট? কোলে আতো আতো মাম্মাম। আয়ানকে কোলে বসালো, রোদ নীলার দিকে ব্লাশিং মুডে তাকিয়ে বলল, নীল এত কিউট করে কথা বলো না, বুকে লাগে আমার। কেন তোমার আবাল কি হলো? ব্যথা কলে? বাড়ি ফিরতে না ফিরতেই মিলল সুখবর। ছেলেটা না করে দিয়েছে এ বিয়ে, আর এক্সকিউজ হিসেবে বলেছে মেয়ে চোখে খুবই কম দেখে, তাই রিজেক্ট। খুশিতে নীলার নাচ দেখে কে? দেখতে দেখতে বছর প্রায় শেষের দিকে। এদিকে ধ্রুব মালিহার প্রেমটাও খুব ভালোমতো চলছে, নীলার সাথে মালিহার সম্পর্ক ভালো রকমই হয়েছে, সব সময় ছোট বোনের মতো করে দেখে মালিহাকে, মালিহাও নীলার খুব ভক্ত হয়ে যায়, নীলাকে অনেক বেশি রেসপেক্ট করে, আবার ভয়ও পায়। আর ধ্রুব শান্তশিষ্ট ভদ্র হলেও যথেষ্ট মিচকে শয়তানও আছে, মালিহাকে ভালোবাসে ঠিকই, কিন্তু মালিহা যতটা দুর্বল ধ্রুব ততটা দুর্বল না, হয়তো বয়সের কারণেই এমনটা। হুট করেই মালিহার সাথে খারাপ ব্যবহার করে বসে, মালিহা খুবই নরম স্বভাবের, একটুতেই কেঁদে দেয়। রোদের ফাইনাল এক্সাম আসছে, সে অনুযায়ী প্রচুর পড়াশোনা প্লাস স্কলারশিপের জন্য প্রচুর পড়াশোনা করতে হয়, বিপদে পড়ে নীলাকে এখন সময়টা খুব একটা দেয়া হয় না।
ভার্সিটিতে দেখা হয় ওই অবধি, এখন আর রোদ নীলার বাড়ির সামনে হুটহাট করে গিয়ে দাঁড়িয়ে থাকে না। নীলার ব্যাপারটা খারাপ লাগলেও এড়িয়ে যায়, কারণ রোদ এখন ভালোমতো পড়াশোনা করলেই ভালো কিছু করতে পারবে। নীলার মা মাঝে মাঝেই বিয়ের প্যারা দিয়ে বসে, তখন রোদ এসে কোনো না কোনোভাবে প্রবলেম সলভ করে দেয়। একবার এক ছেলে তো নীলাকে বিয়ে করেই ছাড়বে, কোনোভাবেই ভাঙা যাচ্ছিল না। রোদ বাধ্য হয়ে ছেলেটাকে প্রচুর মারধর করে। নিজে বিয়ে করতে না পারলেও অন্য কাউকে করতে দেবে না, যাতে মাতাল তালে ঠিক। কিন্তু ইদানিং রোদের ফোনে কল দিলই নাম্বার বিজি দেখায়, শুধু রাত বিরাত ফোন দিলও নাম্বার ওয়েটিং দেখায়। অথচ নীলাকে ফোন দিল কোনো দিন 5 মিনিটের উপর কথা বলে না। নীলা ব্যাপারটা নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। আর এর সুযোগ নেয় মাহিন। নীলাকে প্রতিনিয়ত ফোন এসএমএস দিয়ে বিব্রত করে যাচ্ছে। নীলা না পারছে বলতে, না পারছে সইতে। ভার্সিটি গিয়েই রোদের সাথে দেখা হতেই রোদের থেকে ওর ফোনটা নিয়ে চেকিং দেয়। কল লিস্টে এমন কাউকেই পায় না যার জন্য ওয়েটিং দেখায়। তাহলে ওয়েটিং দেখানোর কারণ কি হতে পারে? রোদ কি তাহলে কল লিস্ট ডিলিট দিয়েছে? ফোন চেক দিচ্ছে এমন সময় রোদের হোয়াটসঅ্যাপে কিছু ছবি এলো, একটা মেয়ে আইডি থেকে। নীলা সাথে সাথে ইনবক্সে ঢুকে দেখে কিছু নোটস টাইপের ছবি। দেখেই মাথা চক্কর খেয়ে মাথার ঘাম ছুটে যায়। আর এগুলো আর কারো নয়, আদ্রিতা নামের মেয়েটির। নীলা সাথে সাথে সবকিছু স্ক্রিনশট করে নিজের আইডিতে পাঠায়। তারপর রোদের ফোনে মেসেজ আনরিড করে রাখে। রোদকে এখন কিছু বলে না, কারণ এখন রোদের সাথে অশান্তি করলে রোদের পড়াশোনায় ক্ষতি হবে, আর ওর পরীক্ষা খারাপ হবে। নীলার কারণে যদি পড়াশোনার ক্ষতি হয়, রোদ ছেড়ে কথা বলবে না। নীলাকে ছেড়ে দিতে 1 সেকেন্ডও ভাবতে হবে না। রোদের ফাইনাল এক্সাম শুরু হয়ে গেল। সবগুলো এক্সাম শেষ হয়ে গেল। রোদ এখন এই ভার্সিটির এক্স স্টুডেন্ট। ফাইনাল এক্সাম শেষ হলেও মেইন এক্সাম পড়েই আছে, স্কলারশিপের এক্সাম। রোদ এখন শুধু স্কলারশিপের টার্গেটে পড়াশোনা করে। এখন তো ফাইনাল এক্সাম শেষ, এখন কেন এত ব্যস্ত? নীল, এটা কেমন কথা? ক্যামব্রিজে চান্স পাওয়া কি মুখের কথা? বললাম আর চান্স হয়ে গেল। আমার মতো 10টা রোদের ব্রেইন এক করলেও চান্স পাওয়া দুর্লভ। একটা বার চান্স হয়ে গেলে আমার পুরো লাইফ সেট। তোমাকে বিয়ে করে নিব প্রমিস। আমার পড়াশোনা কমপ্লিট করার জন্য বসে থাকতে হবে না। হয়েছে, ডায়লগ খুব মেরেছেন। তুমি যেন কেমন বদলে গেছো নীল, আগের মতো নেই। কেন? আমার মধ্যে কি এমন দেখলে যে আমি বদলে গেছি মনে হলো? মিসিং। তোমার মধ্যে বোধ শক্তিটা মিসিং। আগে এমন ছিলে না। আগে ইশারায় বুঝে যেতে, এখন মুখে বললেও বুঝো না। নীলা তুচ্ছ হাসি দিয়ে বাঁকাভাবে বলল। সোজা কথা বলো না রোদ, আগে তোমার কথায় নাচতাম, এখন নাচি না। দ্যাটস ইট। এমন করে কথা বলছো কেন? কেমন করে বলা উচিত? আচ্ছা যাও, আমার দোষ, সরি। সরি বলে কি সব সমস্যার সমাধান হয়? বিরক্তি নিয়ে রোদ বলল। মনের মধ্যে কোনো কথা চাপা থাকলে বলে দাও, এত না পেঁচিয়ে। আমার টাইম নেই। হ্যাঁ, তা থাকবে কেন? পুরো পৃথিবীর জন্য টাইম থাকলেও আমার জন্য টাইম হবে না। নীল, কি হয়েছে তোমার বলবে? এত রাগ কিসের? কিছু না, আমি বাড়ি যাব, ভালো থেকো, বাই। কথাগুলো বলেই রোদের পাশে থেকে উঠে নীলা চলে গেল। রোদ কিছুই বুঝতে পারল না নীলা এমন করছে কেন। লাস্ট কয়েক মাসে নীলার ব্যবহারের পরিবর্তন এসেছে অনেক। কেমন যেন সব কথায় চটে যায়। কথায় কথায় সন্দেহ প্রকাশ পায়। ইদানিং নীলাকে ফোন দিল ম্যাক্সিমাম টাইমই ওয়েটিং দেখা যায়, এরকমটা আগে কখনো হয়নি। যদি ধরি ধ্রুবর সাথে কথা বলে সে সময় হিসেব তাও মিলে না। কারণ ঘন্টার পর ঘন্টা নীলার ফোন ওয়েটিং দেখার পর যখন রোদ ধ্রুবর ফোনে কল দেয়,
ধ্রুবর ফোন ওয়েটিং থাকে না। ধ্রুবকে জিজ্ঞেস করলেও ধ্রুব জানায় রিসেন্টলি ওর সাথে কোনো কথা হয়নি। আস্তে আস্তে সময় যেতে থাকে, রোদের রেজাল্টের দিন ঘনিয়ে আসে। সমাবর্তনের দিন নীলা, ধ্রুব ওরা সবাই আসে। ডিপার্টমেন্টে ডেকে রোদকে সব স্যাররা বেস্ট অফ লাক জানায়। কালো রোবস, হুড পরা সবাই। রোদ সাদা রঙের শার্ট, কালো প্যান্ট পরেছে, তার উপর পরেছে কালো রোবসটা। রোদের মাথায় থেকে হুডটা উঠিয়ে নিয়ে ধ্রুব মাথায় দিয়ে ছবি তুলতে লাগল। রাষ্ট্রপতি সহ সমস্ত চিফ গেস্ট এসে পড়ল। সমাবর্তনের পর্ব শুরু হয়ে গেল। বরাবরের মতোই কোনো পরিবর্তন এলো না রেজাল্টের। রোদ শুধু ডিপার্টমেন্টে না, পুরো ভার্সিটিতে টপ র্যাঙ্ক করেছে। সমাবর্তনের পর্ব শেষ হতেই বাইরে বেরিয়ে আসে। মাঠের মধ্যে সব বন্ধুরা মিলে নানান রকম ছবি তুলতে থাকে। রোদ নীলাকে নিয়েও কয়েকটা ছবি তুলল। আজকে নীলার সাথে বেশ ভালো সময়ই কাটছিল। রোদের দিকে তাকিয়ে সব রাগ যেন গলে যাচ্ছে, ভেতরটা বারবার বলছে না। রোদের সাথে সবটা খোলামেলা ভাবে বলে সব ঝামেলা ক্লিয়ার করে নিক। অশান্তি ভালো লাগছে না আর। হাজার হলেও রোদকে ভালোবাসে, রোদকে চায় সারা জীবনের জন্য। নীল, বলো, একটু জড়িয়ে ধরতে পারবো তোমায়? নীলা হেসে দিল, কোনো কথা না বলে। রোদ নীলাকে টান দিয়ে আলতোভাবে জড়িয়ে ধরল। নীলা রোদের বুকে মাথা রেখে একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। কেন জানি এই বুকে মাথা রেখে মনে হচ্ছে এই জায়গাটা সবথেকে বিশ্বস্ত, কখনো ধোঁকা দিতে পারে না। সবথেকে আপন এই জায়গাটা, যেখানে কখনো আসা হয় না। 1 মিনিট পার হতেই রোদের বন্ধুরা রোদকে টেনে নিয়ে গেল অন্যদিকে, গ্রুপ পিকচার তুলবে। রোদ নীলাকে ওখানেই দাঁড়াতে বলল। নীলা দাঁড়িয়ে রইল। এমন সময় ডাক পড়ল নীলার। মেহেরিন ডেকে পাঠিয়েছে। নীলা মেহেরিনের কাছে গেল। নীলা সরে যেতেই রোদ আবার এলো একই জায়গায়। নীলাকে খুঁজতে লাগল এদিক ওদিক তাকিয়ে। ধ্রুব তো রোদের সাথেই ছিল, সবার ছবি তুলে দিচ্ছিল, এখন কার কাছে জিজ্ঞেস করবে। নীলার ফোনে কল দিল, কল যাচ্ছে না। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আজ খুব। এদিক ওদিক খুঁজাখুঁজির পর রোদের ফোনে একটা এসএমএস এলো। রোদ এসএমএসটা দেখে ফোন পকেটে রেখে গায়ে থেকে রোবস খুলে হাতে নিয়ে কোথায় যেন গেল। সরি নীলা, ভার্সিটি থাকাকালীন তোমায় অনেক ডিস্টার্ব করেছি, অনেক বাজে ব্যবহার করেছি, তার জন্য সরি। তোমার ভাইকেও সরি জানিয়ে দিও। ইটস ওকে আপু, সমস্যা নেই। হতাশার নিঃশ্বাস ফেলে মেহরিন বলল। দেখতে দেখতে ভার্সিটিটা শেষ হয়ে গেল। ভাবতেই কেমন যেন লাগছে, ছেড়ে যেতে ইচ্ছে করছে না। মেহেরিন নীলার সাথে ভালোমতো কথা বলতে লাগল। নীলা প্রথমে অবাক হলেও আস্তে আস্তে স্বাভাবিকভাবে নিল ব্যাপারটা, হয়তো নিজের ভুলগুলো বুঝতে পেরেছে আজ। অনেকক্ষণ ধরে মেহেরিন নীলার সাথে কথা বলল। দিনটা কেটে যাওয়ার পর রোদ সবাইকে জানালো আজকে ওর পক্ষ থেকে ট্রিট দেবে। নীলা, ধ্রুব, অনিক, সবুজ, লিমন তো আছেই, সাথে সিয়ামের মতো জুনিয়র যাদের সাথে ভালো সম্পর্ক, সবাইকে নিয়ে ট্রিট দেওয়ার উদ্দেশ্যে রেস্টুরেন্টে নিয়ে গেল। সবাই খুব আড্ডায় মেতে উঠেছে। নীলা গালে হাত দিয়ে রোদের দিকে তাকিয়ে আছে। আজকে কেমন জানি রোদকে অন্যরকম সুন্দর লাগছে, খুব টানছে ওর প্রতি। এমন সময় রোদের গায়ে থেকে কালো রোবসটা একটু সরে যেতেই নীলা চোখ কুঁচকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে নীলা রোদের শার্টের উপর হাত রাখল। রোদ, এটা কিসের দাগ? কেমন যেন লিপস্টিকের দাগের মতো লেগে আছে। রোদ নীলার হাত বরাবর শার্টের দিকে তাকিয়ে দেখে নীলার দিকে তাকিয়ে বলল, কি যেন বলতে পারবো না, হয়তো রং লেগেছে কোথাও থেকে। নীলা কিছু বলতে যেও বলল না, থেমে গেল। কেন জানি রোদের উপর সন্দেহ লাগছে, কয়েক সেকেন্ডে ওকে বিশ্বস্ত জায়গাটায় রাখা যাচ্ছে না। শুধু প্রমাণের অভাবে রোদকে কিছু বলতে পারছে না। বাসায় ফেরার পর নীলা খুব চিন্তিত হয়ে আছে।
মাথায় শুধু রোদের ব্যাপারটাই ঘুরপাক খাচ্ছে। রাত প্রায় 10টার দিকে নীলার ফোনে আননোন নাম্বার থেকে কল এলো। রিসিভ করে কানে নিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কণ্ঠস্বর শুনে চিনতে বাকি রইল না, এটা মাহিন। নীলা দাঁতে দাঁত চেপে বলল, কি ব্যাপার, কি সমস্যা? এত রাতে ফোন দিয়েছেন কেন? ঠিক কতগুলো ব্লক খাওয়ার পর আপনি আমার পিছু ছাড়বেন? নরমস্বরে মাহিন বলল, আজকের পর তোমায় আর বিরক্ত করব না, প্রমিস। শুধু একটা অনুরোধ রাখো আমার। আমি কথা দিচ্ছি তোমায় আর বিরক্ত করব না। কি বলুন? জাস্ট 5 মিনিটের জন্য হোয়াটসঅ্যাপে তুমি আমার ব্লগটা ছাড়াও। জাস্ট 5 মিনিটস নীলা। তারপর আবার ব্লগ দিও। কেন, কি দরকার? দরকার আছে, তোমার ভালোর জন্যই বলছি, প্লিজ আমার অনুরোধটা রাখো। আমি আর কোনো দিন তোমায় বিরক্ত করব না। ওকে, জাস্ট 5 মিনিটস, ওকে? 5 মিনিটস। নীলা ফোন কেটে দিয়ে হোয়াটসঅ্যাপে মাহিনের নাম্বার ব্লক থেকে ছুটাল। সাথে সাথে ইনবক্স কিছু ছবি দিয়ে ভরে গেল। যে ছবিগুলো দেখে নীলার একদম শরীরের রক্ত জল হয়ে গেল। চোখের পানি বাঁধ মানল না, মুখ ছাপিয়ে প্রচণ্ড রকম কাঁদতে লাগল। জীবনের সবথেকে দামি জিনিসটা হারাতে বসেছে। এত দিনের জমানো বিশ্বাস, ভালোবাসা নিমেষেই হারিয়ে গেল। নীলা কান্না করার একটা পর্যায়ে মাথায় এলো মাহিনকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না, হয়তো এটা কোনো চাল। নীলা ল্যাপটপটা নিয়ে ছবিগুলো ল্যাপটপে ট্রান্সফার করে চেক দিল এগুলো কোনো গ্রাফিক্স কিনা, বানানো কোনো ছবি কিনা, কিন্তু না, নীলার সব ধারণাগুলো ভুল হয়ে গেল। ছবিগুলো আসল। যতবারই ছবিগুলো দেখছে ততবারই কান্নাই ভেঙে পড়ছে। একটা ছবিতে রোদ অন্য একটা ঝাপসা অন্ধকার রুমে আদ্রিতাকে পরম আবেশে জড়িয়ে ধরেছে, একটাতে রোদ পেছনে থেকে জড়িয়ে ধরেছে, আরেকটাতে সামনে থেকে। আরও কয়েকটা ছবি এই রকম। নীলা ছবিগুলো দেখেই শেষ হয়ে যাচ্ছে। নীলার সাথে সাথে রোদকে ফোন দিয়ে দেখা করতে বলল। রোদ কাল সকালে দেখা করতে চাইলে নীলা কোনো কথা শুনে না, নীলার কথা মতো রোদ দেখা করতে আসে। বাসা থেকে নীলা কোনো মতে বেরিয়ে গেল। নীলা বাড়ি থেকে বেরিয়ে একটু সামনের দিকে রাস্তার পাশে নিরিবিলি জায়গায় গিয়ে দাঁড়াল। এমন সময় রোদ একটু দূরে গাড়ির ড্রাইভারকে অপেক্ষায় রেখে গাড়ি থেকে নেমে নীলার দিকে হেঁটে আসে। কাছে আসতেই নীলার দিকে তাকিয়ে বুঝল নীলা অনেক কান্না করেছে, চোখ দুটো লাল হয়ে ফুলে আছে। নীলার সামনে দাঁড়িয়ে বলল, বলো, কি দরকারে ডেকেছিলে? রোদের চোখের দিকে তাকিয়ে রহস্যময়ভাবে বলল, ধৈর্য ধরুন, একটু কষ্ট করে, আজকের পর আর ডাকব না। খানিকটা প্রশ্নবিদ্ধ হয়ে চোখ কুঁচকে জিজ্ঞেস করল, মানে? ওয়েট। নীলা ফোনের স্ক্রিন অন করে লক খুলে গ্যালারি থেকে মাহিনের পাঠানো আজকের ছবিগুলো সামনে ধরল। রোদ ছবিটা দেখে একটা বড় মাপের ধাক্কা খেল। নীলা ওর ফোনটা রোদের হাতে দিয়ে বলল, নিন, এখানে বেশ কয়েকটা ছবি আছে, দেখে বলুন তো এটা আপনি নাকি? আমি তো চোখে কম দেখি, ভুলও দেখতে পারি, তাই শিওর হওয়ার জন্য আপনাকে ডেকেছি। রোদ একের পর এক ছবিগুলো দেখতে লাগল। ছবিতে তো ও নিজেই। মাথা ঘুরে আসছে ছবিগুলো দেখে। ছবিগুলো দেখার জন্য একদমই অপ্রস্তুত ছিল। বড় ধরনের একটা ট্র্যাপে পড়েছে রোদ স্পষ্ট বুঝতে পারছে। কিন্তু এটা নীলাকে বুঝাবে কি করে? ওর কাছে কোনো প্রুফ নেই। তখন শার্টে ওই রংটা লিপস্টিকেরই দাগ ছিল তো রোদ? উত্তেজিত স্বরে রোদ নীলার চোখের দিকে তাকিয়ে বলল, নীল, ইটস কমপ্লিটলি মিসআন্ডারস্ট্যান্ডিং। ইটস এ ট্র্যাপ। ও, এটা ট্র্যাপ? নীলা ফোনটা আবার হাতে নিল, গ্যালারি থেকে সেই নোটসের স্ক্রিনশটগুলো বের করে রোদের দিকে ধরল আর দাঁতে দাঁত চেপে বলল, এটাও কি ট্র্যাপ? আপনার হোয়াটসঅ্যাপে আদ্রিতার নোটসগুলো দেখুন, স্ক্রিনশটগুলো আপনার ফোন থেকে নেয়া,
ছবিগুলো দেওয়ার পর আবার এসএমএসও দিয়েছে, হাউ লুক আই এম রোদ ডার্লিং। উত্তেজিত কণ্ঠে রোদ নীলার বাহু ধরে বলল, নীল তুমি আমায় ভুল বুঝছ, আমার কথা শুনো পুরোটা। এটা আমাকে ফাঁসানো হয়েছে, ডোন্ট বিলিভ দিস। এটা একটা ট্র্যাপ। লেট মি এক্সপ্লেইন এভরিথিং। রোদের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে নীলা বলে উঠল, এনাফ। রোদ এবার তুচ্ছ হাসি দিয়ে বলল, এটাও ট্র্যাপ? আচ্ছা, মাঝরাতে ঘন্টার পর ঘন্টা কল ওয়েটিং থাকাটাও কি ট্র্যাপ? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রোদ বলল, কল ওয়েটিং মানে? আমার সাথে তো কথা বলার সময় আপনার 5 মিনিট টাইম হয় না, ফোন দিলই বলেন ব্যস্ত, পড়তে বসেছি, আরও নানার রকম এক্সকিউজ। কিন্তু আসলে কি হচ্ছে? আমার ফোন কেটে দিয়ে আপনি জায়গা মতো সময় দিচ্ছেন, আবার কথা শেষে কল লিস্ট ডিলেটও দিয়ে রাখেন। কেন এত নাটক রোদ? কি বলছো? আমার কল ওয়েটিং থাকতে যাবে কেন? আমার ফোনে তুমি ছাড়া আর কারো সাথে বাড়তি কথা বলা হয় না? তুমি কি আমার সাথে থেকে দেখনি আমার ফোনে সারাদিনে কয়টা কল আসে? আমি তো দিনের বেলা থাকি, কিন্তু রাতের বেলা তো থাকি না, তাই না? আচ্ছা, মানলাম এটাও ট্র্যাপ। ভার্সিটির মধ্যে একটা মেয়ে আপনার হাত ধরার সাহস পায় কি করে? কোথায়? আমি আপনার হাত ধরলে তো আপনি নিজ দায়িত্বে ছাড়িয়ে নিয়ে বলতেন হাত ধরলে কেমন যেন আনইজি ফিল হয়, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। নীল ও আমাকে লাইক করত, তুমি এটা জানো। আর সেদিন ও আমার হাত ধরেছিল ঠিকই, তাই বলে আমি ওর হাত ধরে দাঁড়িয়ে থাকিনি। নাটক করলে খুব করা যায়। যদি সেদিনের ঘটনা মিথ্যে ধরি, তাহলে আজকের ঘটনা অবধি কিভাবে এলো এত সব? বলো, কি উত্তর দেবে? তোমার ইগনোরগুলো আমি মেনে নিচ্ছিলাম বোকার মতো, বুঝতে পারিনি তলে তলে ঠকছি। 2 বছর তুমি কত ঠান্ডা মাথায় আমার সাথে নাটক করে এলে, কিভাবে করলে রোদ এমনটা? কি অপরাধ ছিল আমার? ভালোবেসেছিলাম তোমায় আমি, তার প্রতিদানে তুমি আমায় এই দিল? রোদ কিছু বলতে পারছে না, এত কিছুতে নিজেই অবাক। রোদের কাছে কোনো প্রুফ নেই নীলাকে বুঝানোর। সব কিছু ওর এগেইনস্টে। মাথা কাজ করা বন্ধ হয়ে গেছে। নীলাকে এখন কিছু বুঝাতে চাইলেও নিচ্ছে না। নীলা কাঁদতে কাঁদতে রোদকে বলল, কেন করলে রোদ তুমি আমার সাথে এমন? তোমার কি দরকার ছিল অন্য মেয়ের কাছে যাওয়ার? তোমার যদি রুম ডেট করারও প্রয়োজন হতো আমায় বলতে একটাবার, তাই বলে অন্য মেয়ের কাছে তুমি গেলে? এত প্রয়োজন ছিল তোমার? কথাটা শুনে রোদ আর রাগ চেপে রাখতে পারল না, নীলার দিকে তাকিয়ে উচ্চস্বরে বলল, জাস্ট শাট আপ নীল। কি বলছো তুমি এসব? মাথায় আছে কিছু? আর কেন তোমার সাথে অন্যদের তুলনা দিচ্ছ? তোমার হাত ধরে টানাটানি না করাটাই কি ভুল আমার? তাই এত সন্দেহ? আমার কি উচিত ছিল আর 5 জনের মতো করে জোড়াজোড়ি, ঠোঁটের সাথে ঠোঁট মিশানো এসব করা? এগুলো তোমার সাথে না করার জন্যই কি তুমি আমায় এত সন্দেহ করছো নীল? আমাকে পুরো ব্যাপারটা বুঝাতে দাও। তারপর কিছু বলো, এমন বাচ্চাদের মতো বিহেভ করছো কেন? কেমন ভালোবাসো তুমি আমায়, যে বিশ্বাসই করতে পারছো না? আমি বলছি তো এসবটাই প্ল্যানিংয়ের সাথে হয়েছে, ইটস এ ট্র্যাপ। আমাকে পুরো ব্যাপারটা এক্সপ্লেইন করার সুযোগ না দিয়ে যাতা বলে যাচ্ছ। তুমি যা ভাবছ এসব কিছুই না নীল। আমার ক্যারেক্টারে কোনো সমস্যা নেই। এনাফ রোদ। তোমার ক্যারেক্টার নিয়ে আর লয়ালিটি দেখাতে এসো না প্লিজ, নিজের চোখেই যা দেখার দেখে নিয়েছি। অনেক ব্রেইন ওয়াশ করেছ আমার, আর না। সব সময় তোমার সাপোর্ট নিয়েছি, চোখের সামনে ঘটা ঘটনাগুলোকে এড়িয়ে গিয়েছি। শুধু তোমায় বিশ্বাস করে। আর কি পেলাম আমি তোমার থেকে? বলতে পারবে রোদ? পুরো 2 বছরে কখনো ভুল করেও আমায় একটু জড়িয়ে ধরে বলেছ ভালোবাসি তোমায় বলেছ কখনো? বলবে কি করে? তুমি তো আমায় ভালোই বাসনি।
শুধু মিথ্যে নাটক চালিয়ে গিয়েছ, আজকের পর তোমার মুখও আমি দেখতে চাই না রোদ। লেটস ব্রেক আপ। এই সম্পর্কের কোনো মানেই হয় না। নীল কেন পাগলামো করছো, আমাকে একটা সুযোগ দাও সবটা ক্লিয়ার করার। নীলা চোখ বন্ধ করে কড়া করে বলল, তোমাকে আমার আর সহ্য হচ্ছে না রোদ, তোমার দিকে তাকাতেও আমার ঘৃণা হচ্ছে। অনেক দূরে চলে যাও তুমি রোদ। তোমার স্মৃতি তো দূরে থাক, তোমার ছায়াও যেন আমার উপর না পড়ে। আমাকে মুক্ত কর তোমার এই মিথ্যে মায়াজাল থেকে। আই হেইট ইউ রোদ, আই হেইট ইউ। তুমি আমার থেকে অনেক 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 বেশি দূরে চলে যাও, যেন আমি চাইলেও তোমার কাছে ফিরতে না পারি। দেখো নীল, তোমার জায়গায় আমি থাকলে একইভাবে রিয়্যাক্ট করতাম। তুমি তোমার জায়গায় ঠিক আছো, তাই বলছি প্লিজ বুঝার চেষ্টা করো, ব্যাপারটা মাথা ঠান্ডা করো। কেন শুনতে চাচ্ছ না আমার কথা? নীলা কোনোভাবেই রোদকে আর কিছু বলার সুযোগ দিল না। রোদ অনেক চেষ্টা করল নীলাকে বুঝানোর, কিন্তু নীলা নিজেই অনড় হয়ে আছে নিজের সিদ্ধান্ত নিয়ে। রোদকে এক গাদা কথা শুনিয়ে চলে গেল। রোদ বাকরুদ্ধ হয়ে গেল। নিজের উপর প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে, সবটা আগে থেকে নীলাকে জানালে আজকে এই দিন দেখতে হতো না। নীলা চলে যাওয়ার পর রোদ একই জায়গায় দাঁড়িয়ে রইল, তারপর চুপচাপ বাড়ি চলে গেল। রুমে গিয়ে এটা সেটা সামনে যা পাচ্ছে তাই সমানে ভাঙচুর করতে লাগল। নীলার কথাগুলো কানে বাজতেই কষ্টের থেকে রাগই বেশি হচ্ছে। নীলার উপর আরও রাগ হচ্ছে, একটাবারও রোদকে বুঝার চেষ্টা করল না। তবুও রাগ কন্ট্রোল করে নীলাকে ফোন দিল। নীলা রোদের কল কেটে দিয়ে নাম্বার ব্লক করে দিল, আর সাথে সাথে সমস্ত সোশ্যাল মিডিয়াতেও। রাত যেন কাটছেই না, পুরো বিষাক্ত লাগছে সবকিছু, পরিবেশটা দম বন্ধকর লাগছে। বেশ কয়েকদিন চলে গেল, এর মধ্যে রোদ অনেক চেষ্টা করেছে নীলাকে বুঝানোর, কিন্তু নীলার সাথে যোগাযোগই করতে পারছে না। নীলা ভার্সিটি যাওয়াও অফ করে দিল। ধ্রুবও নীলাকে অনেক বুঝানোর চেষ্টা করেছে, রোদ এমনটা করতে পারে না। কিন্তু নীলা নীলার জেদ নিয়েই পড়ে আছে। মাস পুরোটা কেটে গেল, এই একটা মাসে রোদ ঠিকমতো পড়াশোনাও করতে পারেনি। সব সময় শুধু নীলার কথা মনে পড়েছে। নীলা এতটা কঠিন হতে পারল সেটা আনএক্সপেক্টেড ছিল একদমই। রোদের ক্যামব্রিজের স্কলারশিপ অ্যাডমিশনটাও হয়ে গেল। সময় যখন খারাপ যায় তখন সবকিছুই কাটার রূপ ধারণ করে। রোদ স্কলারশিপটা পেল না। নিজের স্বপ্নটার কাছে হেরে গেল। না পেল ভালোবাসার মানুষ, না পেল নিজের স্বপ্নটা। নীলার এই বাজে রকম ইগনোরগুলো নিতে পারছিল না। নীলার সেই শেষ উক্তিগুলো বারবার মনে পড়ছিল, চলে যাও রোদ আমার থেকে অনেক 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 বেশি দূরে, যেন আমি চাইলেও ফিরতে না পারি তোমার কাছে, তোমাকে দেখলেই আমার ঘৃণা হচ্ছে। আই হেইট ইউ রোদ। তখন মনে হলো নীলাকে ভুলতে হলে নিজেকে প্রচুর ব্যস্ত রাখতে হবে। রোদ এবার ডিসিশন নিল বাবার পাশেই দাঁড়াবে, বিজনেসই করবে। কারণ বাবাকে দেখেছে অনেক ব্যস্ত থাকতে, যদি ও বিজনেসে যায় ব্যস্তও থাকা হবে আর বাবার স্বপ্নটাও পূরণ হবে। ক্যামব্রিজে চান্স না পেলেও অস্ট্রেলিয়াতে আরেকটা ভালো ভার্সিটিতে অ্যাডমিশন নেয়। এমএসসিটা কমপ্লিট করার পাশাপাশি বাবার ব্যবসাতেও যোগ দিল। ইউএসএতে আসর কোম্পানির ব্রাঞ্চ খোলে, যার পুরো দায়িত্ব রোদকে দিয়ে দেয়া হয়। রোদ আর বাংলাদেশে থাকে না, চলে যায়। বিজনেস সম্পর্কে আগে থেকে ধারণা ছিল বলে রোদের তেমন কোনো সমস্যা হয়নি। এখন আগের মতো এত বেশি পড়াশোনা করে না, বিজনেসের কাজেই বেশি ব্যস্ত। সারাক্ষণ নিজেকে ব্যস্ত রাখতে রাখতে নিজেকে একটু একটু করে রোবট বানিয়ে ফেলছে, আর সাফল্যের শীর্ষে পৌঁছাচ্ছে। রোদ চলে গেছে শোনার পর থেকেই কেমন যেন কষ্ট অনুভব হয়, তখন কেমন যেন একটা আফসোসও কাজ করে ভেতরে। হয়তো রোদকে একটা সুযোগ দেয়া উচিত ছিল, রাগের মাথায় এত কিছু বলা ঠিক হয়নি। কিন্তু এখন আর এসব ভেবে কি হবে, রোদ তো আর নেই। রোদ ধ্রুবর সাথেও আর কোনো যোগাযোগ রাখেনি। ভার্সিটিতে নীলা কখন কি করে সিয়াম রোদকে সবটা জানায়,
রোদ সিয়ামকে বলে দেয় যেন নীলার ব্যাপারে ওকে আর কিছু না বলে। রোদ শুধু চেষ্টা করছে নীলাকে ভুলে যাওয়ার। যে ভালোবাসা বুঝে না, সে ভালোবাসা পাওয়ার অধিকারটাও হারিয়ে ফেলে। ভেতরে কষ্ট চাপা পড়তে পড়তে নীলা অনেক বেশি কঠিন হয়ে গেছে আগের থেকে। এখন আগের মতো এত হাসে না, একটা উদাসীন ভাব নিয়ে থাকে। ভার্সিটি যায় আর আসে, ধ্রুবর সাথেও এখন খুব একটা কথা বলে না। বাড়ি ফিরে রাত হলেই রোদের সমস্ত স্মৃতি মগজে চেপে বসে, কোনোভাবেই ভুলতে পারছে না রোদকে। সহজেই রোদকে মুখ ফুটে বলেছিল আই হেট ইউ রোদও কিন্তু মন থেকে পারেনি শব্দটাকে বাস্তবায়ন করতে। রাস্তা থেকে কোনো বাইক বা কারের আওয়াজ এলে নীলা দৌড়ে জানালার কাছে গিয়ে উকি দেয়। কিন্তু নিরাশ হয়ে ফিরে, রোদ তো আর নেই। আর্তনাদ দেখার মতো কেই নেই। রাত হলেই কেঁদে কেঁদে বালিশ ভেজানোটা যেন রুটিনের মধ্যে পড়ে গেছে। থার্ড ইয়ারে উঠার পর নীলা নিজ দায়িত্বে পড়াশোনা করা শুরু করল ভালো মতো। আর মাহিন বজ্জাতটা তো দেশেই আছে, নীলাকে হেরেস করাটা যেন ওর রেগুলার রুটিন হয়ে গেছে। আস্তে আস্তে সময় পার হতে লাগল, পড়াশোনা শেষ হল। গ্র্যাজুয়েশন কমপ্লিট করল ধ্রুব। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ডিসিশন নিল আর্মি জয়েন করবে। সব দিক দিয়ে টিকলেও ফিজিক্যালি টিকতে পারে না ধ্রুব। চোখে কম দেখার কারণে আটকে যায়, কিন্তু বাবার লোক থাকায় ফিজিক্যাল টেস্টে টিকিয়ে দেয়। তাতেও লাভ হল না। কিছুদিন ট্রেনিং করার পর ধ্রুব ফিরে এলো। আর্মি হওয়ার ভূত মাথা থেকে ঝেড়ে ফেলল। আবার ভূত চাপল বিসিএস দিবে। বিসিএস এর জন্য পড়াশোনা করা শুরু করল। আর নীলা এত ঝামেলা না করে সোজা মাস্টার্সে ভর্তি হল। আর পাশাপাশি কপালে লেগে গেল একটা জব, এনা গ্রুপ অফ লিমিটেড। আর ধ্রুব বোকাটা সঠিক ডিসিশনের অভাবে 1 বছর লস দিল। বিসিএস পরীক্ষা দিলও বিসিএস পায় না। তারপর আবার মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করল। মাস্টার্সে ভর্তি হতেই একটা ভালো জব পায় প্রাইভেট কলেজে লেকচারার হিসেবে। জবটা জয়েন করে, কিন্তু সেখানে মারাত্মকভাবে বিপদে পড়ে যায়। মেয়েরা নানানভাবে ধ্রুবকে বিরক্ত করা শুরু করে। ধ্রুবর বইয়ের ভেতর লাভ লেটার ভরে দেয়। বাধ্য হয়ে জব ছেড়ে দেয়, আর নেক্সট জব হয় আসর গ্রুপে। ধ্রুব জানেও না এই কোম্পানির মালিকটা আসলে রোদ। আর মালিহা আল্লাহর রহমতে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ঢাকা ভার্সিটিতে চান্স পায়। বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট। একটা বছরে সবটা বদলে গিয়েছে। নীলার বাবাও এসআই থেকে প্রমোশন পেয়ে ওসি হয়ে গেছে। আর মাহিন গ্র্যাজুয়েশনের পর পড়াশোনা বাদ দেয়, সবসময় নেশা আর মেয়েদের মাঝে ডুবে থাকে। আর নীলাকে ডিস্টার্ব করা তো আছেই। রিসেন্টলি মাহিন ওর মা বাবাকে নীলার বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠায়। আর সেখানেই নীলার কপাল খেল। মাহিনের মা আর নীলার মা ক্লাসমেট। দেখা হতেই তাদের এত ভাব জমা হল। আর ছেলে কেমন সেটা না দেখেই নীলার মা উঠে পড়ে লাগল নীলার সাথে মাহিনের বিয়ে দিতে। আর নীলা তো মাহিনকে বিয়ে করবেই না, বাধ্য হয়ে বাড়ি ছেড়ে পালাতে হল। সময়ের সাথে সময় তাল মিলিয়ে এই গোলাকার পৃথিবীতে এতগুলো বছর পর আবার সবাইকে এক কাঠগড়ায় দাঁড় করে দিল। স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে বের হতে নিবে এমন সময় কলিং বেল বেজে উঠল। মিনা বেগম গেট খুলে দাঁড়াতেই দেখে তার অপর পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রেজাউল করিম। মিনা বেগম একটু না অনেক বেশিই অবাক হন। আলাদা হওয়ার পর এই প্রথম রেজাউল করিম এই বাড়িতে পা রেখেছেন। সকাল হতেই নীলাকে নিয়ে রেজাউল করিম আর ধ্রব নীলার মায়ের কাছে দিয়ে আসবে বলে ঠিক করে। বাবাকে সবটা বুঝিয়ে বলে ধ্রুব নীলা। মাহিন ছেলেটা ভালো না, নেশা করে খারাপ একটা ছেলে, তাই নীলা পালিয়েছিল। রেজাউল করিম নীলাকে দিতে ধ্রুব নীলাকে নিয়ে ওর মায়ের বাড়িতে আসে। মিনা বেগম অপ্রত্যাশিত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। রেজাউল করিম পেছনে ঘুরে নীলার হাত ধরে সামনে টেনে আনল। নীলার সাথে ধ্রুবও সামনে এসে দাঁড়াল। নীলাকে দেখে চমকে উঠে ওর মা, সাথে সাথে মিনা বেগম নীলা গালে ঠাসঠাস করে একটা থাপ্পড় মারল। নোংরা মেয়ে, আমার মানসম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে এখন বাড়িতে পা ফেলেছিস?
তোকে তো আমি মেরাই ফেলব। বলেই আরেকটা থাপ্পড় মারতে যাবে তখন ধ্রুব মায়ের হাত ধরে ফেলল। ধ্রুব মায়ের দিকে চোখ বড় বড় কর তাকিয়ে বলল, তুমি নীলকে মারলে কেন? ওকে মারবে না বললাম, নীল যা করেছে বেশ করেছে। ভুলটা তোমার মা। সব সময় নিজের দিকে চিন্তা করেছ, একটা বার ভেবে দেখেছ মেয়েকে কোনো আগুনে ধাক্কা দিচ্ছ? তুমি চেনো মাহিনকে? কতটা চেনো? আমাদের থেকে বেশি চেনো? এই তো এসেছে চোরের সাক্ষী গাটকাটা। তুই যত নষ্টের মূল, একটা কথাও বলবি না, চুপ থাক বললাম। থাকবো না চুপ, কি করবে তুমি? এতগুলো বছর চুপ করে থেকে এইটুকু বুঝেছি চুপ থেকে কি হতে পারে। তোমার মতো চোখ বেঁধে চোখের সামনে নিজের বোনের সর্বনাশ দেখতে পারবো না। বাহ, মুখে বুলি ফুটেছে বেশ। এত গলার জোর কোথা থেকে আসে ধ্রুব তোর? আর নীল আমার মেয়ে, আমি যেটা ইচ্ছে সেটা করব। আমার থেকে কি তুই বেশি ভালো বুঝিস ওর? হ্যাঁ বুঝি, তোমার থেকে বাবার থেকে অনেক বেশি ভালো বুঝি। আমি জানি নীলের কিসে ভালো কিসে মন্দ। আর বুলির কথা বলছো? আমার বোনের যে ক্ষতি করতে আসবে তাকে শুধু ছেড়ে কথা নয়, তাকে মেরে ফেলতেও আমি দুবার ভাবব না। তুমি যেটা করছো সেটা ভুল মা। নীলের ভালো করছো না, ক্ষতি করছো তুমি। তুই আর একটা কথাও বলবি না ধ্রুব, না হলে আমি ভুলে যাব তুই আমার ছেলে। তোকে আমি। নীলা মাথা তুলে মায়ের দিকে তাকিয়ে বলল, কি করবে তুমি ধ্রুবকে? করো দেখি, আমিও দেখি কি করতে পারো ওর সাথে। আর কি করার বাকি আছে মা বলো তো আমাদের সাথে? সেই ছোটবেলা থেকে খুশিটাকে বিসর্জন দিয়ে তোমাদের এই নরকে বাস করছি আমরা, সব সময় স্বার্থপরের মতো কাজ করতে করতে এমন পর্যায়ে চলে গেছো ভেতর থেকে মনুষ্যত্বটা হারিয়ে গেছে তোমার। নাম মাত্র মা হয়েছ ঠিকই, কিন্তু মায়ের ফরজ নিভাতে পারো নি কোনো দিন। এমনিতেই তো তোমাদের এই দুটো মানুষের জেদে আমাদের দুভাই বোনের জীবন বরবাদ হয়ে গেছে, বাকি জীবনটাও কি নরকেই কাটাতে হবে? 13-14 বছর ধরে তোমাদের খুশির জন্য আমাদের জীবন নরকে পোহাতে হচ্ছে। সার্টিফিকেটে আমাদের বাবার নাম এই, মায়ের নাম এই। আদৌ কি আমাদের বাবা মা আছে বলো তো? বলো, আমাদের প্রশ্নের উত্তর দিতে পারবে? একজনের মা থাকতেও নেই, আরেকজনের বাবা থাকতেও নেই। আর একটু আগে কি বললে তোমার মেয়ে আমি? আচ্ছা, জন্ম দিলই কি মা হওয়া যায়? কোনো দিন এই মেয়ের সাথে বসে দুটো ভালো কথা বলেছ? তোমার মেয়ে কি চায় সেটা জানতে চেয়েছ? কোনো দিন আদর করে মাথায় বিলি কেটে দিয়েছ? আমার মাথাটা তোমার কোলে রাখতে দিয়েছ? না তুমি না, ওই লোকটা আমাদের দুভাই বোনকে ডিজার্ভ করো না। তোমাদের যোগ্যতায় নেই আমাদের বাবা মা হওয়ার। কি করেছ আমাদের জন্য তোমরা বলতে পারবে? নিজেদের সুখের কথা চিন্তা করে আলাদা হয়ে গেছো দুজনে। তোমরা আলাদা হয়েছ তাতে আক্ষেপ নেই, কিন্তু আমাদের তো মিল ছিল, আমাদের কেন আলাদা করা হয়েছিল বলবে? মানলাম আলাদা হয়েছ নিজেদের সুখের স্বার্থে, কিন্তু আমরা কি দোষ করেছি মা, কেন আমরা সুখে নেই? এই ধ্রুবটা যখন আমার কাছে আসে, তোমার মুখের দিকে তাকানো যায় না, ওর দিকে তাকিয়ে দুটো ভালো কথা বলো না। সব সময় আমার ভাইটার সাথে খারাপ ব্যবহার করে এসেছ, যেন কোনোভাবেই ওর উপস্থিতি কাম্য নয় তোমার কাছে। মা, আমরা সত্যিই তোমার পেটের সন্তান তো? আর আসি বিয়ের কথায়, নানা ভাইয়ের থেকে শুনেছি তোমার আর বাবার নাকি লাভ ম্যারিজ। যেখানে তোমাদের লাভ ম্যারিজ হয়েও 12 বছরের বেশি এক ঘরে টিকতে পারলে না, সেখানে আমি কি করে টিকব মা? যে ছেলেটা দিন রাত নারীর নেশায় মদের নেশায় ডুবে থাকে, তার সাথে আমি কি করে সংসার করব? বলবে আমায়? যদি আমার প্রশ্নগুলোর উত্তর দিতে পারো, তাহলে আমি চোখ বন্ধ করে বিয়ে করে নেব, আমি কথা দিলাম তোমায়। মেয়ের মুখে এত এত কথা শুনে মিনা বেগম থমকে গেলেন। সত্যিই তো কি করেছে এই দুটো ছেলে মেয়ের জন্য? নিজেদের সুখের জন্য আলাদা হয়েও কি সুখে আছে তিনি? এতগুলো বছরে একটাবার ভেবেও দেখেনি ছেলে মেয়েগুলো কেমন আছে।
আর রেজাউল করিম সেই যে চুপ করর আছে এখনো চুপ করেই আছে। চলবে।